ঠোঁটে এত গাঢ় করে লিপস্টিক দিছো কেন? জলদি মুছো। এ আইসে কোথাকার কোন ধলা ইন্দুর। ইস নবাব জাদা, চেনা নাই জানা নাই আমারে বলে লিপস্টিক দিছি কেন? জলদি মুছো। আমার লিপস্টিক আমি গাঢ় করে দেই নাকি হালকা করে দেই সেটা আমার ব্যাপার। মন চাইলে ঠোঁটে দিমু, নয়তো চোখের উপরে আইশ্যাডোর মতো দিমু, কিংবা গালে ব্লাশনের মতো লাগাই থাকুন। কার বাপের কি? আমার বাপের টাকার লিপস্টিক আমি লাগামু, এতে অন্য মানুষের চুলকানি হয় কেন? দরকার পড়লে লিপস্টিক বডি লোশনের মতো পুরো শরীরে মাখবো। আমার লিপস্টিক আমি যেমনে খুশি তেমনি লাগামু, যেখানে খুশি সেখানে লাগামু। তোর কি রে সামরা? তোরটা খাই নাকি পড়ি? হ্যাঁ, যে তোর কথা শুনতেই হইব? বুঝি না এরকম পাগল ছাগল কোত্থেকে আমদানি হয়। এগুলারই কি রাস্তার জনগণ চোখে দেখে না? দেখলে তো পারে নিজ দায়িত্বে ধইরা বাইন্দা পাবনার কর্তৃপক্ষের হাতে তুলে দিতে। যত সব ফাউল পোলাপান, ইচ্ছে করতেছে উষ্টা মাইরা নাকটা ফাটাই ফেলাই। আমাকে বলে আমি লিপস্টিক দিছি কেন? মনে মনে হাজারটা গালি দিয়ে চোখ রাঙিয়ে ছেলেটার দিকে তাকালো। দাঁত কটমট করছে আর ছেলেটা 14 গোষ্ঠী উদ্ধার করছে। ছেলেটা এবার নোফাকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি মোহাম্মদ এনাজ আহমেদ। নোফা কোনো কথা না বলে তার দিকে ভ্রু উঁচু করে একটা ভেঙচি কেটে তার দিকে তাকালো। এনাজ ইতস্তত করে নিজের হাতটা সরিয়ে দিয়ে নোফার দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল, ঠোঁটে লিপস্টিক মুছো। তুমি না মুছলে কিন্তু আমি মুছে দিব। কি বললাম শুনতে পাওনি? হা করে কি দেখছো? মনে হচ্ছে তুমি চাইছো আমি নিজ হাতে তোমার লিপস্টিক মুছে দেই। আমি ঠিক ধরেছি তাই না? শয়তানি একটা হাসি দিয়ে নোভার দিকে এগিয়ে আসতে শুরু করলো। হাতটা নোভার ঠোঁটের দিকে বাড়িয়ে দিতেই নোভা ব্যাঙের মতো দুটো লাফ দিয়ে পিছিয়ে গেল। ছেলেটার কাণ্ড কারখানায় অলরেডি নোভার মাথা গরম হয়ে গেছে। নোভা রেগে বলল, আপনার সাহস তো কম বড় না? আপনি আমার ঠোঁট ধরতে আসেন, যেখানে আসেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। আর একবার আমার ঠোঁটের দিকে হাত বাড়লে হাত কেটে আরেক হাতে ধরিয়ে দিব। হাত কেটে আরেক হাতে ধরিয়ে দিব। আমাকে চেনেন আপনি? আমি আপনাকে কি কি করতে পারি তা আপনার ভাবনার বাহিরে। আমার থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গলজনক। আইসি, এরকম একটা ধানি লঙ্কা মেয়ে আমরা খুঁজছিলাম। এদেরকে জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাকে লিপস্টিক মুছতে বলেছি। তুমি যদি না মুছো তাহলে আমি পানি দিয়ে ডলে উঠিয়ে ফেলবো। কাজ হবে না মহাশয়, আমার লিপস্টিক ওয়াটারপ্রুফ, সারাদিন ডললেও উঠবে না। তুমি এরকম করে লিপস্টিক দিয়ে আসবে না। ও হ্যালো, আমার লিপস্টিক আমি যেভাবে খুশি সেভাবে দিয়ে আসবো। আপনি কে বলার? হ্যাঁ, আপনি কে? নিজের লিমিট ক্রস করার চেষ্টা করবেন না। ও তুমি তাহলে মুছবে না? থাক, মুছতে হবে না। কি বিচ্ছিরি কালার! তোমার চয়েস এত খারাপ? এরকম বাজে কালারের লিপস্টিক ঠোঁটে দাও? ওয়াক্সি! আমার তো দেখে ঘৃণা করছে। তুমি ঠোঁটে কি করে লাগিয়েছো? নোভা এবার 2 হাত কোমরে রেখে ঝগড়া করার ভঙ্গিতে দাঁড়িয়ে তাকে বলল, এত বড় সাহস আপনার! আমাকে নিয়ে বাজে কথা বলে আমি মেনে নিতাম, কিন্তু আপনি আমার লিপস্টিককে নিয়ে বাজে কথা বলেছেন। আপনি আমার লিপস্টিককে অপমান করেছেন। আমাকে যা খুশি বলে অপমান করলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আপনি আমার লিপস্টিককে অপমান করেছেন। আপনাকে আমি ছাড়বো না। আমি নিজের থেকে বেশি আমার লিপস্টিককে ভালোবাসি, আর সেটাকে নিয়ে বাজে কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়বো না। আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। 2 হাত মুঠো করে কান্নার ভান করে তার দিকে এগিয়ে গেল। এনাজ আগের মতো ভাবলেশীনভাবে নোভার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। আমার বুকটা ফাটে যাচ্ছে গো। আজ পর্যন্ত কেউ আমার লিপস্টিক কেউ অপমান করেনি। ওয়েট ওয়েট, তুমি যদি আমার সামনে আসো তাহলে আমি জোর করে তোমার ঠোঁট থেকে লিপস্টিক মুছে দিব। আবারও ব্ল্যাকমেল? হে আল্লাহ, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? যে অচেনা ছেলের মুখে এসব তো সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে চিবিয়ে খেয়ে ফেলি। বুঝি না বাবা, এরকম পাগলকে এই অনুষ্ঠানে দাওয়াত কে দিয়েছে? সত্যি করে বলুন তো, আপনাকে কি দাওয়াত দিয়েছে নাকি বিনা দাওয়াতে চলে এসেছেন? নোভা ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। এমা, চোখ দুটো লাল টকটকে করে আমার দিকে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে এক্ষুনি আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি কি ভয় পাই নাকি? কে হয় উনি আমার? এত সময় আমার লিপস্টিককে অপমান করছে, তখন বুঝি আমার খারাপ লাগেনি? এখন দেখো চান্দু, তোমাকে অপমান করলে তোমার কেমন লাগে? রেগে নোভার সামনে এসে আবারও নোভার ঠোঁটের দিকে হাত বাড়াতে নিলে নোভার হাতের মধ্যে জোরে একটা চড় মেরে ভেতরের দিকে ভোর দৌড় দিল।
আমি নোভা ইসলাম, এইবার অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছি। আমি বাবা মায়ের বড় মেয়ে। আমার ছোট বোন ইভা ইসলাম এইবার 10ম শ্রেণীতে পড়ে। আমার কোনো ভাই নেই। আমাদের মধ্যবিত্ত পরিবার। বাবা একটা বেসরকারি কোম্পানিতে জব করে আর মা গৃহিণী। আমি খুব ভদ্র, শান্ত শিষ্ট, ফাজিল বৈশিষ্ট্যের মেয়ে। আমি অনেক অনেক ভালো, নিজের প্রশংসা নিজে কমু না। আমার শরম করে। ইস, কি লজ্জা, কি লজ্জা। কতটা ভালো সেটা ইতিমধ্যে টের পেয়েছেন, সামনে আরও পাবেন। লিপস্টিক আমার অনেক পছন্দ। কেউ যদি আমার লিপস্টিক নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাহলে আমার হুঁশ থাকে না। আমার বান্ধবী শিভার জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলাম। এখানে এসে দেখা হয়েছে ওই ধলা ইন্দুরটার সাথে, বান্ধবীর মাস্টার্স পড়ুয়া ভাইয়ের বন্ধু মোহাম্মদ এনাজ আহমেদ। আমি আগে কখনো দেখিনি তাকে। সাহস দেখে অবাক আমি। আমার ঠোঁট ধরতে এসছে, ইচ্ছে করছে কষি একটা লাগিয়ে দিই, ধুরুম ধারুম। কিন্তু আমার লিপস্টিককে অপমান করেছে, এত সহজে তো আমি তাকে ছাড়বো না। এর শোধ আমি যদি না তুলি তাহলে আমার নামও নোভা নয়। এত সময় বাইরে দাঁড়িয়ে ধলা ইন্দুরটার সাথে বকবক করলাম। ভেতরে এসে রাগে ফুঁসতে লাগলাম। আমাকে দেখে শিফা এগিয়ে এলো। কিরে, তোর কি হয়েছে? এমন ডাকে সাপের মতো ফুসফুস করছিস কেন? তুই আর কথা বলিস না, যত দোষ সব তোর। আমি আবার কি করলাম? তুই জোরাজোরি না করলে আমি এক্ষুনি এখানে আসতাম না, আর ওই ধলা ইন্দুরটার সাথে এত কিছু হতো না। আমার লিপস্টিককে অপমান করেছে, আমিও দেখে নেব। বলবি তো কি হয়েছে? কি বিড়বিড় করছিস? কার কথা বলছিস? আমাকে বুঝিয়ে বল। নোভা সিফাকে একটু আগে এনাজের সাথে ঘটা যাবতীয় ঘটনা খুলে বলল। নোভার কথা শুনে সিফা হাসতে হাসতে বসে পড়ল। ওকে এভাবে হাসতে দেখে নোভারও মাথা আরও গরম হয়ে গেল। ওই সেমরি, দাঁত বের করে ভ্যাটকানো বন্ধ করবি, নয়তো গাঁটটা মারবো মাথায়। দাঁড়া বোন, আমাকে একটু হাসতে দে। তুই হাসি বন্ধ না করলে তোকে মাথায় তুলে আসার মারবো। বলে দিলাম, আমার লিপস্টিককে অপমান করছে আর তুই হাসছিস। ওরে লিপস্টিক পাগড়ি রে, এনাজ পাইয়া ওই রকমই। সে মেয়েদের ঠোঁটে লিপস্টিক দেওয়া পছন্দ করে না। তার ধারণা মেয়েদের ঠোঁট এমনিতেই সুন্দর, আবার লিপস্টিক দেওয়ার কি দরকার? তুই আজকে একটু গাঢ় করে লিপস্টিক দিয়ে এসেছিস বলে তোকে এসব কথা বলেছে। সে পছন্দ করে না বলে কি আমি দিব না? তুই কিছু মনে করিস না, এনাজ পাইয়া ওরকমই, ভুলে যা সব। তুই আমার বান্ধবী হয়ে এসব কথা বলতে পারলি? আমার লিপস্টিককে অপমান করেছে আর আমি সব ভুলে যাব? তোর মুখে এমন কথা মানে না। অন্য কেউ বললে আমি মেনে নিতাম, কিন্তু তুই, আমি বিশ্বাস করি না। সবাই এরকম। তুই ওই এনএসকে সাপোর্ট করছিস, নয়তো ভুলে যাওয়ার কথা বলতে পারতি না। আমি এখানে এক মুহূর্তও না। তুইও আমাকে ধোকা দিলি। নোভার হাতে থাকা পার্সটা নিয়ে কাঁদো কাঁদো ফেস করে সেখান থেকে চলে এলো। সিফা অবাক হয়ে নোভার চাওয়ার দিকে বোকা হয়ে তাকিয়ে আছে। আমি বললাম কি আর বুঝলো কি? এই মেয়েটা লিপস্টিককে যতটা পছন্দ করে নিজেকেও মনে হয় এতটা পছন্দ করে না। চাপ বাবা, চলে গেল। এই নোভা শোন। নোভা, নোভা, তুই আমাকে ভুল বুঝছিস। নোভা আড়াল থেকে দাঁড়িয়ে সিফার কাণ্ড দেখে মুচকি হাসলো। চোখের পানির ফোঁটা টোকা মেরে ফেলে দিয়ে শয়তানি হাসি দিল। নোভার আসলে এতক্ষণ অভিনয় করছিল। নোভা ওই এনাজকে সহ্য করতে পারবে না সারা অনুষ্ঠানে, তাই অভিনয় করে সেখান থেকে চলে এলো। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ঘটল বিপত্তি। তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্লাজোর সাথে বেজে ঠাস করে পড়ে গেল। পড়লো তো পড়লো, আর কোনো কিছুতে নয়, একটা ভাঙা টবের উপর পচা পানি রাখা ছিল, সেখানেই পড়ে গেল। ছি, ভাবা যায় এসব? পড়ে গেছি সেটা বড় কথা নয়, কেউ দেখেছি কিনা সেটা বড় কথা। না বাবা, বাঁচা গেল, কেউ দেখেনি। পড়ে গেলে ততটা লজ্জা করে না যতটা কেউ দেখে ফেললে করে। মুখটা নোভার বাজে অবস্থা হয়ে গেছে, গা গুলিয়ে আসছে। হঠাৎ নোভার মনে হলো পেছনে কারো জোরালো হাসির শব্দ পাচ্ছে। চোখ দুটো রসগোল্লার মতো করে তাকাতেই দেখতে পারল এনাজ পেট ধরে হাসতে হাসতে বসে পড়েছে। এবার তো রাগে নোভার শরীরটা ফেটে যাচ্ছে, আর এনাজ 32টা দাঁত বের করে হেসেই যাচ্ছে। একদম ঠিক হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমার কথা না শুনলে এমনই হবে। ও আল্লাহ, আমি হাসি থামাতে পারছি না। তোমার ওই লিপস্টিক তো পচা পানিতে লাগলো। ও এক সি, কি নোংরা মেয়ে, যেমন লিপস্টিক তেমন মেয়ে। বান্দর, কুমির, টিকটিকি, গরিলা, গন্ডার, আমি তোকে ছাড়বো না। হো, হাসো হাসো, বেশি করে হাসো।
এক মাঘে শীত যায় না। আমিও দেখে নেব তোমাকে। এই নোভা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দিন আমারও আসবে, তখন আমি হাসি দেওয়ার মজা বোঝাবো। কোথায় আমাকে ফিল্মের স্টাইলে নায়কদের মতো বাঁচাবে, তা না করে 32 দাঁত বের করে টুথপেস্টের অ্যাড দিচ্ছে। আমি সব শোধ তুলে রাখলাম, সময় মতো সব ফেরত দিব। আমি আবার কারো ঋণ রাখি না, সময় মতো সুদ সহ আসল ফেরত দিয়ে দিই। এনার্জির দিকে একটা খাইয়া ফেলাবে লুক দিয়ে রাগে গজগজ করতে করতে বাসার দিকে রওনা দিল। পার্স থেকে টিস্যু বের করে মুখ মুছে নিল। অচাপানের কি বিশ্রী গন্ধ! ব্যাক! বাসায় গিয়ে কোনো কথা না বলে রুমে দরজা আটকে ফেলল। আম্মু কিচেনের দিকে অবাক হয়ে নোভার যাওয়ার পানে তাকিয়ে রইল। নিশ্চয়ই আজও কোনো ঝামেলা পাকিয়ে এসেছে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। এখন আমার সাথে চিল্লালে পায়ের জুতো ছুঁড়ে মারবো। রুমে এসে নোভার চক্ষু চড়ক গাছ। আম্মুকে রেগে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, আম্মু 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 বলি, কানে কি শুনতে পাও না আমি যে ডাকছি? কোথা থেকে জিদ করে এসেছেন, সেখানে নিশ্চয়ই পারেননি। এখন যদি বাড়িতে এসে আমার সাথে শুধু শুধু চেঁচামেচি করিস, তাহলে তোর কপালে ঝাড়ুর দৌড়ানি আছে। খুন্তি বাড়িতে ফ্রিতে খেতে পারবি। তুমিও শুরু করলে? ধুর, কিচ্ছু ভালো লাগে না। আমার গোলাপি লিপস্টিকের এই অবস্থা কে করেছে? নোভা ড্রেসিং টেবিলের উপর লিপস্টিক সুন্দর করে রেখে গিয়েছিল। এসে দেখে পুরো লিপস্টিক নষ্ট করে ফেলেছে। সবার কি আমার লিপস্টিকের সাথে শত্রুতা? আমার লিপস্টিককে সবাইকে খোঁচা মারে? কে এসেছিল আমার রুমে? আমি দিয়েছি তোর লিপস্টিক। আয় এখানে এসে দেখে যা তোর লিপস্টিকের খবর। তুই জানিস, আমি নয়। ধুর, ভাল লাগে না। যত ঝড় সব আমার লিপস্টিকের উপর দিয়ে যায়। নোভা জোরে দরজাটা বাড়ি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আম্মু বড় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, বিকালে নোয়ার ফুফাতো বোন এসেছিল। নিশ্চয়ই ওই ছোট মেয়ের এমন অবস্থা করেছে। এখন যদি এটা নোয়া জানে, তাহলে সারা বাড়ি মাথায় তুলে ফেলবে। যাক, কোনো মতো ওকে সামলানো গেল। আল্লাহ জানে মেয়েটা কেমন হয়েছে। সারা ড্রেসিং টেবিল ভর্তি শুধু লিপস্টিক, আর একটাও অন্য সাজসজ্জা জিনিস নেই। কেউ লিপস্টিকের এত পছন্দ করতে পারে, তা মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না। আম্মু জোরে জোরে ফোঁসানোর শব্দ শুনে পিছনে তাকাতেই নোভাকে দেখতে পেল। নোভা বুঝতে পেরেছে এমন কিছুই হয়েছে, তাই দরজায় বাড়ি দিয়ে ওয়াশরুমে ঢুকে আবার বের হয়ে কিচেনের সামনে এসে দাঁড়িয়েছিল। আমি জাস্ট এইভাবেই বলছিলাম। তুমি আর কথা বলো না। উফ, তোমরা সবাই আমার সাথে এমন করো। আমি আর এই বাড়িতে থাকবো না। মুখ গোমড়া করে ঠাস ঠাস করে পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা আটকে রাখলো নোভা। আসার আগে শুনতে পেয়েছিল আম্মু মুচকি হেসে শুধু বলেছিল, লিপস্টিক পাগলি। কেটে গেছে বেশ কিছুদিন। একদিন কলেজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখতে পেল নোভার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মোহাম্মদ এনাজ আহমেদ। আশেপাশে তাকিয়ে একটা পচা ডোবা দেখতে পেল। মনের মধ্যে নোভার শয়তানি বুদ্ধি জেগে গেল। দাঁড়াও মহাশয়, আমাকে পচা পানির মুখে পড়তে দেখে খুশি হয়েছিলেন না? আপনাকে এখন যদি পচা ডোবায় গোসল না করে, তাহলে আমার নামও নোভা না। আমি আরেকবারও ভেবেছিলাম কথাটা। শয়তানি হাসি তার দিকে এগুতে লাগলো। আজ তার খবর আছে। এই নোভার সাথে পাঙ্গা দিতে এসেছে। তোমাকে তো আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দিব আমি কি। আর একটু ওয়েট করো চান্দু, তোমাকে আজ আমি পচা পানি খাওয়াবো, সাথে এরকম পারফিউমযুক্ত পানি দিয়ে গোসল করাবো। নোভার ডাক শুনে প্রায় গোলুমলু দেখতে একটা ছেলে চোখ দুটো ছোট ছোট করে তাকালো। তাকিয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে গেল। চমকে বুকে 2-3 বার ফু দিল। ছেলেটা নোভার ফ্রেন্ড সাইফ। এতক্ষণ সাইফ বাইকে বসে আশেপাশে তাকিয়ে শীষ বাজাচ্ছিল। নোভার কথা শুনে সামনে এগিয়ে এসে রেগে বলল, আপনার তো সাহস কম বড় না, আমাকে পুটকামাজ বলেন? আজকালের মেয়েগুলো একটু রাস্তাঘাটে একটু বেশি করে। আল্লাহ আমাকে মোটা বানাইছে, আমি তো হই নাই। তাই বলে আপনারা আমাকে এসব কথা বলবেন? সারাদিন সারা রাত শুধু খাওয়ার উপর থাকলে তুই মোটা হবি না তো কি হবি? কি আপনি? এতক্ষণে লাইনে আইসো ওই ফটকা মাছ। তুই আমাকে চিনিস না? আমি নোভা। নোবা তুই? তোর এই অবস্থা কেন? তুই কাদা দিয়ে ভূত সাজছিস কেন? আমার বিয়া লাগছে তো, সেই খুশিতে কাদা দিয়া ভূত সাইজা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমায় বলতো? ভূতকে আমি সেজেছি? আমারে তো
আরে কান্না করছিস কেন, বলবি তো? না, এই কথা পটকা মাছরে বলা যাবে না। আমি সরল বিশ্বাসে সব বলে দিব, আর পটকা সারা কলেজে বলে বেড়াবে। তখন আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলবে। মান সম্মান যতটুকু আছে সেটুকু মনে হয় আকাশে উড়াল দিব। এখন কিচ্ছু করার নেই, কোনো রকম মিথ্যা কথা বলে কাটিয়ে দিতে হবে। আর বেটা খাটাস ঢালা ইন্দুর, এনাজকে তো আমি পরে দেখে নেব। কি রে, কথা বলছিস না কেন? কি আর বলবো রে পটকা মাছ, কালকে রাতে তো অনেক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে রাস্তার পাশের গর্তগুলো ভরে টইটুম্বুর হয়েছিল। আমি খেয়াল না করে ঠাস করে পড়ে গিয়ে কাদা দিয়ে ভূত হয়ে গিয়েছি। ও, এই খবর? তাহলে আজ কলেজে গিয়ে তোর কোনো কাজ নাই, বাসায় চলে যা। সে তো যাবই, বলছিলাম কি সাইফ, তুই না আমার ভালো ভাই, মানিক চাঁদ বন্ধু আমার। পাম না দিয়ে বল কি লাগবে। ধর চাই, ওকে যে পাম মারছিলাম সেটা বুঝে গেল। এখন সরাসরি বললে কি আমাকে রেখে চলে যাবে নাকি? না না না, তা তো হতে দেওয়া যাবে না। মাথা কাটা, মাথা কাটা নোভা, মাথা কাটা। পটকা মাছকে পটানোর চেষ্টা করতে হবে। তুই থাক, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস সাইফ ভাই আমার? তুই যদি আমাকে একটু তোর বাইক দিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসতি। দেখছিস কলেজের সাদা ড্রেস এখনো কাদা ড্রেসে পরিণত হয়েছে। আমি পারবো না, তোর যে কাজ করতে যাবে সেটা দিয়ে আমাকে বাস ধরিয়ে দিবি। মনে রাখিস কথাটা, পরীক্ষার সময় আমি ওদেরকে দেখাবো না। না দেখলে নাই, যা বাগ, পরীক্ষাটা পরীক্ষায় দেখা যাবে। প্লিজ আমাকে দিয়ে আয় না, তুই যা চাইবি আমি তোকে তাই দিব। আমি যা চাইবো তাই দিবি? বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ওর দিকে তাকিয়ে রইল। সাইফ কিছু সময় ভেবে শয়তানি হাসি দিল। ওর মনোভাব থেকে মনে হচ্ছে ওকে পূর্বে যত বাস দিয়েছিলাম আজ ফেরত দেওয়ার তারিখ চলে এসেছে। তাই বেশি দেরি না করে পুরো বাঁশবাগানের মালিক নোভাকে করে দিবেই দিবে। যা, বেশি কিছু চাইলাম না, 3টা বিয়ার কেনার টাকা দিস। জুতার বাড়ি জিনিস ঘুষি মেরে মুখের নকশা বদলে ফেলবো। শয়তান, সুযোগ দিয়েছি বলে যে তুই সাইপাস খেতে চাইবি তা তো হবে না। তাহলে দিবি না? ঠিক আছে, তাহলে 10 প্লেট ফুচকা খাওয়ালেই হবে। 10 প্লেট? মাত্র 10 প্লেট ফুচকাই তো খেতে চেয়েছি। সবাইকে আমি খাওয়াতে পারবো না। সবাইকে কেন খাওয়াবি? 10 প্লেট তো আমি একাই খাবো। এ না, হ্যাঁ। তোকে কি উদয় পটকা মাছ কই আমি? আল্লাহ জানে পেটের মধ্যে ড্রাম ঢুকায় রাখছোস নি। রেগে কথাটা বলে সাথে সাথে সুর পাল্টে ফেললো। মধুর সুরে কলা করে বলল, শোন না ভাই, আমার কাছে এত টাকা নেই, তোকে আমি 5 প্লেট ফুচকা খাওয়াবো। তাহলে হবে না, তুই থাক, আমি বিদায় হই। ওই পটকা, তুই কি মেয়ে যে এত প্লেট ফুচকা খাবি? ফুচকা বেশি খেলে অসুখ হয়। আমি কি আমার ভাই প্লাস বন্ধুর ক্ষতি চাইতে পারি বল? আমি তো তোর ভালোর জন্য বলছি, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি এভাবে আর থাকতে পারছি না, কিরকম খ্যাচ খ্যাচ করছে শরীর। আচ্ছা, এত করে যখন বলছিস তাহলে আমি 5 প্লেটে রাজি। তুই কি পাগল হয়েছিস? এখন এই অবস্থায় আমি যাব? সবাই আমাকে দেখে আসবে। আমি তোকে আগামীকাল খাওয়াবো। আগামীকালের কথা বলে তুই আমাকে কতবার এমন করেছিস তার হিসাব আছে। আমি আবার আর ভুল করছি না। আগে শুনেছিলাম হাতি ফাঁদে পড়লে চামচিকাও লাথি মারে, আজ আমার ক্ষেত্রে উল্টোটা ঘটছে। এখন হবে চামচিকা ফাঁদে পড়লে হাতিও লাথি মারে। হোয়াট করে তোর ব্যবস্থা আমি পরে করব। আগে আমি কোনো মতে বাড়ি তো চাই, তারপর তোর আর ওই এনাজকে কি করে টাইট দিব তা আমার ভালো করেই জানা আছে। এখন কি করি পেয়েছি, এই পটকা মাছকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। আমি সত্যি তোকে আগামীকাল খাওয়াবো। এখন আমার হাতে এত টাকা নেই, তুই যদি চাস তোর ফ্রেন্ডকে ফুচকার স্টলে থালা বাসন মাজাবি তাহলে এখনই চল। আচ্ছা চল, আর কান্না করতে হবে না। তবে আগামীকাল কিন্তু আমার ফুচকা না খাওয়ালে তোর খবর আছে। সত্যি খাওয়াবি তো, নাকি আগেরবারের মতো ফুচকা খাওয়ানোর কথা বলে আমাকে দিয়ে বিল দেওয়াবি? সত্যিই তোকে খাওয়াবো, আমার লিপস্টিকের কসম। তুই তো জানিস আমি লিপস্টিক নিয়ে কোনো মিথ্যে কথা বলি না। নে বাইকে ওঠ। সাইফ, তুই একটু নড়াচড়া কম করিস কেমন? তুই আবার আমাকে ঠেলা মারিস না, তাহলে আমি সোজা নিচে পড়ে হাত পায়ের হাড্ডি ভেঙে বিছানায় পড়ে থাকবো। তোর বাইকে উঠতে আমার ভীষণ ভয় করে। এই মনে হয় তুই আমাকে ফেলে দিলি। তোর বাইকে উঠলে আমি সামনে তাকিয়ে হাতি ছাড়া আর কিচ্ছু দেখতে পাই না। আমি তো জাস্ট মজা করলাম পটকা মাছ।
কথাটা বলে নোভা একটা বেয়াক্কেল মার্কা হাসি দিল, তাতে কাজ হলো না। সাইফ রেগে চোখ মুখ লাল করে ফেলেছে। নোভা তো মনে মনে অলরেডি দরুদ শরীফ পড়ে ফেলেছে। এই পোটকা রেগে গেলে নোভা অনেক ভয় পায়, যদি নোভাকে মোয়া বানিয়ে ছুঁড়ে মারে কিংবা ধরে কাইলা ফেলায়। সেই কারণে ওর রাগ দেখলে নোভা ডর করে। তুই আবার আমাকে পুটকা মাছ বলছিস? সরি আর বলবো না, তোকে এখন থেকে ভাই বলে রাখবো। দরকার ভাই, এবার আমাকে জলদি করে বাসায় দিয়ে আয়। এই তো গুড গার্ল। ঠেলার নাম বাবাজি। খবরদার, তুই কিন্তু আমাকে ঠেলা দিস না, তাহলে আমি ফিনিশ। রাস্তা গাড়ির চাকার সাথে পিষে যাব, এই জীবন আর থাকবে না। নোভা চুপচাপ সাইফের পেছনে উঠে বসলো। বারবার আল্লাহর নাম জপতেছে। মনে মনে আর এক দফা দুই হাতিকে পকলো। সময় খারাপ গেলে সাদা কাপড়ের থেকেও রং ওঠে, এই কথা আমি আগে বিশ্বাস না করলেও এখন আমায় অবশ্যই করতে হবে। আমায় কিছু বললি না? না, তোকে কিছু বলিনি। তোকে কি আমি কিছু বলতে পারি? তুই আমার অনলি ভালো ফ্রেন্ড। এত পাম দিস না, তোদের পামে পামে কোন দিন আমি আকাশে উড়ে যাব। তুই কথা না বলে গাড়ি স্টার্ট দে। বাইক এসে থামলো নোভা যে ফ্ল্যাটে থাকে সেই দালানের গেটের সামনে। সাইফকে বিদায় দিয়ে নোভা ভিতরে ঢুকে পড়ল। বাসার কলিং বেল চাপতেই নোভার ছোট বোন ইভা সে দরজা খুলে দিল। দরজা খুলে নোভাকে দেখে অবাক হয়ে গেল। বইনে, তোমার এই অবস্থা কেন? আমি আজকে এত খুশি ছিলাম, তোকে আর কি বলবো। সেই খুশির ঠেলায় কাদা পানিতে কয়েকটা ডুব দিয়ে আসছি। কলিং বেলের আওয়াজ পেয়ে আম্মু কিচেন থেকে চেঁচিয়ে নোভার ছোট বোনকে জিজ্ঞেস করলো, ইভা এই সময়ে কেন আসছে রে? আম্মু, বইনে আসছে। কোথা থেকে জানি কাদা দিয়ে ভূত সাজিয়ে আসছে। কি, নোয়া আজকে কলেজ যায়নি? ওড়নায় হাত মুছতে মুছতে আম্মু কিচেন থেকে বের হয়ে নোভার সামনে দাঁড়ালো। এসে তিনিও নোভাকে ইচ্ছে মতো ধুতে শুরু করে দিল। ইভা নোভার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ইভা, তুই একবার রুমে আয়। তোকে যদি আমি দরজা আটকায় না মারি তাহলে তাহলে তোমার নামও নোভা নয়, এটাই বলবা তো? তোমার ডায়লগ আমার মুখস্থ হয়ে গেছে। আবার কথা বলিস? দাঁড়া তুই। আম্মু দেখো, কোথা থেকে কাদা মেখে ভূত সেজে এসে এখন আমার উপর শুধু শুধু রাগ দেখাইতেছে। তোকে আমি কিছুই বলবো না, তো যা খুশি তাই কর। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। পাক্কা 15 মিনিট বকে এখন বলে আমাকে কিচ্ছু বলবে না। একদম ঠিক হয়েছে। নোভা কপট রাগ দেখিয়ে রুমে এসে জামা কাপড় নিয়ে গোসল করতে ওয়াশরুমে ঢুকে পড়ল। নোভা ও ইভা 4 বছরের ছোট বড়। দুজনের সাথে দুজনের প্রায় সময় লেগে থাকে, তবে চোখের আড়াল হলেই দুজন দুজনের জন্য পাগল হয়ে যায়। আসলে ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয়। দেখলে মনে হবে সম্পর্ক খারাপ, তবে বাস্তবে ততটা খারাপ নয়। বাবার চাকরির সূত্রে ঢাকায় থাকা হয় ছোটবেলা থেকে। গ্রামের বাড়ি মাঝে মাঝে যায়। ঢাকার এক ছোট ফ্ল্যাটে নোভাদের 4 জনের ছোট্ট পরিবার থাকে। গোসল করে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বের হলো নোভা। ড্রেসিং টেবিলের উপর বিস্কুট রাখা দেখলো নোভা, নিশ্চয়ই ইভার কাজ। নোভাকে রুমে না দেখে চুপি চুপি এসে বিস্কুট রেখে পালিয়েছে। হাতের কাছে পেলে সবগুলো রাগ এখন ওর উপর ছাড়তো। মনে মনে বলছে। সেটা বুঝতে পেরে নোভার সামনে আসেনি ইভা, সামনেও আসেনি। বিস্কুট হাতে নিয়ে বারান্দায় চলে এলো নোভা। সকালের কথাগুলো চিন্তা করছে। নোভা এনাজকে দেখে শয়তানি হাসি দিয়ে ওর সামনে ঠিকই গিয়েছিল। নোভা তার সাথে ভাব নেওয়া শুরু করলো। ধলা ইন্দুরটা আমার মধ্যে থাকা শয়তানি বুদ্ধি বুঝে গিয়েছিল। এটাকে কি ডুবাই ফেলবো, আমাকেই সামনে থাকা বৃষ্টির পানি ভর্তি গর্তে ল্যাং মেরে ফেলে দিয়েছে, আর আমি সেখানে পড়ে কাদা দিয়ে গা ভর্তি করে ফেলেছি। সব কথা মনে হতেই নোভা হাতে থাকা বিস্কুটের প্যাকেটটাকে রাগে তুমড়ে মুছড়ে ভেতরে থাকা বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। আমি আপনাকে ছাড়বো না মোহাম্মদ এনাস আহমেদ। এর প্রতিশোধ আমি প্রত্যেকটা পাই পাই করে নিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই নিয়ে প্রথমবার আমি আমার প্ল্যানে ফল ফলাম। সেদিন ওই খাটাসের জন্য 5 মিনিট দিয়ে বৃষ্টি হয়ে গেছিল, ভাগ্যিস মুখের ভেতরে যায়নি। এখনও ওই দিনের কথা মনে হলে গা গুলিয়ে আসে। ছি, কিরকম একটা বাজে পরিস্থিতিতে পড়েছিলাম। পরে যদি ভালো পানি কিনে মুখ না ধুতাম তাহলে আমার অবস্থা নাজেহাল হয়ে যেত। আমি সব শোধ ফেরত দিব আপনাকে। প্রচুর রাগ উঠেছে নোভার। এখন জেগে থাকলে উল্টোপাল্টা কিছু করে বসতে পারে সে, যার কারণে পরে তার মায়ের কাছে বকা খাবে। তাই এখন রাগ কমাতে ও মাইন্ডটাকে ফ্রেশ করতে ঘুমের প্রয়োজন। রাগ কমাতে একমাত্রই ঘুম নামক ঔষধটাই ওর জন্য পারফেক্ট। বেশি কিছু না ভেবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে।
ওয়াশরুম থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজলো। গোসল সেরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আর একবার চোখ দুটো এদিক সেদিক ঘুরালো এনাম। না, কোথাও নেই। গেল কোথায়? ঘুম থেকে উঠেও তো দেখলো না। বারান্দায় কিচেনেও উঁকি মারলো, সেখানেও নেই। সকাল সকাল কি একটা জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল? ঠিক তখনই সদর দরজা ঠেলে প্রবেশ করলো এনাজ। হাতে এক হালি ডিম দেখা যাচ্ছে। চোখ দুটো ছোট করে মুখে বিরক্তি নিয়ে এনাম ওর বড় ভাই এনাজের দিকে তাকালো। কোথায় ছিলে তুমি? হাতে কি ডিম দেখতে পাচ্ছিস? না পেলে বল, আমি দুটো তোর মাথায় ভেঙে দেখিয়ে দেই। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এত সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে? সব জায়গায় খুঁজে পাইনি। আজ তোর কলেজ নেই? আজই তো, সেই জন্য সকাল সকাল গোসল করে তৈরি হয়ে নিয়েছি। অনেক ক্ষুধা লেগেছে ভাইয়া, জলদি কিছু করো। আজ কি বাসায় রান্না হয়েছে? ভাত রান্না করেছি, সাথে ভেবেছিলাম ডিম ভুনা করবো আলু দিয়ে, কিন্তু ফ্রিজ খুলে দেখি ডিম নেই, তাই দোকান থেকে গিয়ে ডিম নিয়ে এলাম। ভাই তুই একটু অপেক্ষা কর, ভাতের মাছ ঝরাতে দিয়ে গেছি, তাড়াতাড়ি করে এখন ডিম ভুনা করলে হয়ে যাবে। এনাজ জলদি করে কিচেনে গিয়ে ছোট একটা পাতিলে ডিম সেদ্ধ বসিয়ে দিল। ভাতের মার ঝরা শেষ হয়ে গেছে, তাই পাতিল উঠিয়ে ভাত একটা ছোট বলে বেড়ে নিল। এনাজ আহমেদ ও এনাম আহমেদ সম্পর্কে আপন ভাই, 3 বছরের ছোট বড়। বাবা মা খুব ছোটবেলায় মারা গেছে। এনাজের বয়স 26 বছর আর এনামের 23 বছর। এনাম এখনো পড়াশোনা করেছে। এনাজ মাস্টার্সে পড়ার পাশাপাশি একটা বেসরকারি কোম্পানিতে মোটামুটি ভালো পজিশনে চাকরি করে। দুই ভাই দেখতে শুনতে মাশাল্লাহ। এতিম ছেলে হলেও দুজনের মাঝে কোনো ব্যাড হ্যাবিট নেই। লোকজনের সাথে মেলামেশা খুব কম। এলাকার লোক ওদের দুজনকে ভালো হিসেবেই জানে। দুই ভাই একটা ছোট বাসায় ভাড়া থাকে। ডিম সেদ্ধ হতে হতে এনাজ একটা ছুরি নিয়ে আলু কুচি করে কেটে নিল, সাথে পেঁয়াজ ও মরিচ। রান্না করতে ভালোই পারে সে। বেঁচে থাকার তাগিদে রান্নাটাও শিখে নিয়েছিল সে। খুব দ্রুত ডিমের খোসা ছাড়িয়ে নিল। পেঁয়াজ লাল হয়ে এলে মশলা কষিয়ে নিল। খুব জলদি করে রান্না শেষ করলো। এনাম তৈরি হয়ে এসে দেখলো তার বড় ভাই টেবিলে খাবার সাজাচ্ছে। এত তাড়াতাড়ি হয়ে গেল ভাই? আমি তোর মতো এত অলস নই। এভাবে ব্যবহার না করলেও পারো ভাই। হয়েছে, কথা কম বলে জলদি খেয়ে কলেজে যা, আমার অফিসের জন্য তৈরি হতে হবে। আজ এত দেরি যে? অফিসে মিটিং আছে, 10টায় শুরু হবে, এত তাড়াতাড়ি গিয়ে কাজ নেই। দুই ভাই একসাথে বসে খাবার খেয়ে নিল। দুপুরের খাবারটা ছাড়া বাকি 2 বেলা একসাথে খাবার খাই ওরা। দুই ভাইয়ের মধ্যে ভীষণ মিল। এনাম বোল থেকে ভাত বেড়ে নিয়ে এনাজকে বলল, ভাই এবার একটা বিয়ে কর, না হলে অন্তত পক্ষে আর কিছু হোক বা না হোক, সকালে তোকে এত কষ্ট করে রান্না করতে হবে না। খুব শীঘ্রই একটা কাজের বুয়া রাখবো। ঢাকার শহরে কাজের মানুষ পাওয়া অনেক টাফ। তুই কি বিয়ে করবি না? তুই রান্নার মানুষের চিন্তা করছিস, তাই তোকে চিন্তা মুক্ত করলাম। এখন বিয়ের কথা কেন বলছিস? বয়স তো কম হলো না ভাইয়া, এবার তোর বিয়ে করা উচিত। তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে তাকেই বিয়ে করে নিয়ে আয়। মেয়েটা কে? কোন মেয়ে? তোর নিশ্চয়ই কোনো মেয়ে পছন্দ হয়েছে, নয়তো আমাকে বিয়ের জন্য বলতি না। কোথায়? এতদিন তো এসব কথা বলিসনি। আমি এমনি বলছি, তুমি নেগেটিভ মাইন্ডে না কেন? হ্যাঁ, তোর এসব ফালতু বকবক শোনার সময় আমার নেই। আমার খাওয়া শেষ, তুই খাওয়া শেষ করে কলেজে চলে যা। আর হ্যাঁ, আমার বিয়ে নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করব। বিয়েটা মনে হয় খুব তাড়াতাড়ি করতে চলেছি। আনমনে মুখ ফসকে কথাটা বলে ফেললো এনাজ। কিন্তু তার ছোট ভাই প্রথমে কিছু না বুঝলেও কিছু সময় পর জিজ্ঞেস করলো, ভাই তুমি সবার শেষে কি বললে? তুমি খুব শীঘ্রই বিয়ে করবে? কেউ পছন্দ আছে নাকি? প্লিজ ভাইয়া বলো না, ভাবে কোথায়? আমি তাকে দেখতে চাই। এনাজ জিহ্বায় কামড় দিয়ে অন্যদিকে ঘুরে গেল। মুখ ফসকে কি বলে ফেললো সে? ওই লিপস্টিক পাগলি ওর রাতের ঘুম হারাম করে ফেলেছে। এখন তার জন্য সবার সামনে উল্টোপাল্টা কথাও বলছে। মাত্র 2 দিনে মনের অনেক অংশ জুড়ে গেছে সে। ভাইয়া বলো না, তোমার কেউ আছে নাকি? ভাবিকে ঘরে তুলবে কবে? প্লিজ প্লিজ ভাইয়া, আমাকে ভাবির সাথে দেখা করিয়ে দাও। কথা কম বল, তোর কোনো ভাবি নেই। 1 মিনিট দেরি না করে হনহন করে চেয়ার থেকে উঠে রুমে চলে গেল। সেখানে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। এনাম ঠোঁট উল্টে খাবারে মনোযোগ দিল। খাবার শেষ করে যেতে নিলে পেছন থেকে এনাজ ডাক দিল। এনাম পেছন দিকে না ঘুরে ঠায় দাঁড়িয়ে রইল। সে এখন বড় ভাইয়ের সাথে রাগ করেছে। আমি তোদের কলেজের ওই দিক দিয়ে যাব, তোকে নামিয়ে দিয়ে যাব। আমার সাথে বাইকে চলে যাস। বাইকের চাবি নিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল এনাজ। তারপর ভাইয়ের সাথে বাইকে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। বাইক থামলো কলেজের গেটে। এনাম কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। পেছন থেকে জোরে ডাক দিল এনাজ।
কোনো কথা না বলে এনাম ভিতরে চলে গেল। এনাস বাইক সাইডে রেখে দৌড়ে এনামের কাছে এলো, কাঁধে হাত রেখে বলল, কি রে, কি হয়েছে তোর? রাগ করেছিস আমার সাথে? নে ধর, টাকাগুলো রেখে দে, কাজে লাগবে। তোর ছোট বাচ্চাদের মতো অভিমান করা এখনো যায়নি। অনেক বড় হয়েছিস। কিছুদিন পর যখন আমি তোর সাথে থাকবো না, তখন কি করবি? অস্ট্রেলিয়া গিয়ে তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। এনাম হুট করে ভাইকে জড়িয়ে ধরল, কাঁধে মুখ গুজে কান্না করলো। এনাজ আলতো হাতে ধরে রেখেছে, তার মনটাও সায় দেয় না ভাইকে দূরে পাঠাতে, কিন্তু ভাইয়ের ভালোর জন্য তো পাঠাতে হবেই। এনামকে নিজের থেকে ছাড়িয়ে টাকাগুলো ভাইয়ের পকেটে গুজে দিল এনাজ, তারপর চোখ মুছতে মুছতে গেট দিয়ে বের হয়ে গেল। এনাম দাঁড়িয়ে ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। এই মানুষটা নিজের জন্য এক ফোঁটাও ভাবে না, সবকিছু তার এনামকে ঘিরে। এনাম ভালো থাকলেই এনাজ ভালো থাকে। দুই ভাই একে অপরের আত্মার সাথে মিশে আছে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। সবসময় আমার কথা ভাববে, নিজের দিকে একটু নজর নেই। শুধুমাত্র আমার ভালোর জন্য আমাকে অস্ট্রেলিয়া পাঠাবে, নিজের ভবিষ্যতের জন্য একটুও খেয়াল নেই। বড় ভাইয়া মনে হয় এমনই হয়, নিজের শখ ইচ্ছা সব কিছু বিসর্জন দিয়ে ছোট ভাইয়ের ভবিষ্যতে গড়ে দেয়। নিজের সুখগুলোকে বিসর্জন দিয়ে ছোট ভাইয়ের বোনের শখ পূরণ করে দেয়। বড় ভাইয়ারা নিজের আনন্দ বিক্রি করে অন্যের আনন্দ এনে দেয়। স্যালুট তোমাকে ভাই, তুমি না থাকলে আজ আমি এত দূর আসতে পারতাম না। রাস্তায় অনাহারে অনাদরে অবহেলায় মরেই যেতাম। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ হেঁটে ভিতরে চলে গেল। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে নিজের ভাইয়ের সাথে থাকতে, কিন্তু তা হবে কিনা সে জানে না। অস্ট্রেলিয়ায় যাওয়ার দিন তো ঘনিয়ে এসেছে, কি হবে কি করবে সেটা এনাম নিজেও জানে না। ভাইকে ছাড়া তার কিছুই ভালো লাগে না। মন খারাপ করে ক্লাসরুমে চলে গেল। কলেজের গেট দিয়ে ঢুকতে দেরি, কিন্তু নোভার পিঠে দুরুম দারুম কিল পড়তে দেরি হলো না। কি হলো নোভার সাথে সেটা বুঝতে নোভার বেশ কিছু সময় লাগলো। ততক্ষণে নোভার পিঠ আলু ভর্তা হয়ে গেছে। নোভা পিঠ ধরে মা গো বাবা গো বলে চিৎকার শুরু করলো। ও বাবা গো, ও মা গো, কে কোথায় আছো গো? আমায় বাঁচাও গো, আমার পিঠে তাল পড়ছে। কোন হারাবি রে আমার পিঠে কিল দিয়ে ধরে? আজ তার একদিন কি আমার একদিন, আমার সাথে লাগতে আসার মজা ভালো হবে না। রেগে বাঘের মতো তাকাতে বিড়াল হয়ে গেল। সামনে নোভার পুরো বান্ধবীর টিম কোমরে হাত দিয়ে খাইয়া ফালামুর লোক নিয়ে তাকিয়ে আছে। নোভা চোখ দুটো এদিক সেদিক ঘুরিয়ে একটা বলদা মার্কা হাসি দিল, কিন্তু মন জয় করতে পারল না। সামনে নোভার তিন বান্ধবী শারমিন, সিফা, মৌসুমি দাঁড়িয়ে আছে। এতটা রেগে আছে যে ওদের চোখের দিকে তাকাতে পারছে না। এই তোর আসার সময় হলো, 2 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই। তোর কি হয়েছে বলতো? আমরা বড়লোকদের সাথে কথা বলি না। ঠুঙ্গি গুলি, আমার কোনো খোঁজ খবর নিছোস? একটা কলও করিসনি। নোভা রেগে ওদের দিকে তাকাতে ওরা নোভার দিকে দ্বিগুণ রেগে তাকালো। নোভা চুপ হয়ে মুখে এক আঙুল দিয়ে রাখলো। তোর ফোন বন্ধ কেন? কতবার তোকে কল দিয়েছি, তোর ধারণা আছে? তোর আম্মুর কাছে ফোন করে জানতে পারলাম তুই মামার বাড়ি বেড়াতে গিয়েছিস। তুই তো ওই বাড়িতে গেলে আমার কথা ভুলে যাস। কে তুই? যা, যেখান থেকে এসেছিস সেখানে যা, আমরা তোকে চিনি না। ওরে আমার সারু বেবি, তুমি রাগ করছো আমার সাথে? এবার বুঝতে পেরেছি ঢঙ্গিরা, এবার বুঝতে পেরেছি ঢঙ্গিরা আমার সাথে অভিমান করেছো। আহারে, ঝগড়া করে ভেতরে চল, আমার ক্ষুধা লাগছে। বাসা থেকে খেয়ে আসিসনি? খেয়েছি, এখন আবার খাবো। তো কোনো সমস্যা? আমার বাপের টাকাই খাই। তোর কি রে? আমি এমনি বললাম, তাই বলে এইভাবে অপমান করবে? ও মানে দেখছিস কি, সবে তো শুরু করেছি, এখনো আরো বাকি আছে। ওই শিফু, আমার ব্যাগটা ধরতো। আমি ব্যাগ থেকে লিপস্টিক বের করে ঠোঁটে দিব। ঠোঁটের লিপস্টিক হালকা হয়ে গেছে। পৃথিবী উল্টিয়ে যাবে, তারপরেও তোর লিপস্টিক দেওয়া বন্ধ হবে না। বাসা থেকে দিয়ে আসতে খেয়ে ফেলছিস। নোভা ব্যাগ থেকে আয়না ও লিপস্টিক বের করে নিল। ব্যাগটা সিফার হাতে দিয়ে লিপস্টিক নিজের হাতে নিল। আয়নাটা মৌসুমীর হাতে দিয়ে দিল। চুপ কর, আমার আয়নাটা ধরতো। লড়াচড়া করবি না, সুন্দর করে ধর রে। আমি তো ভালো করে দিতে পারছি না। যদি লিপস্টিক দেওয়া সুন্দর না হয় রে, তোদের 3টারে খবর আছে। বিয়ের পর কোন দিন জানি লিপস্টিকের কারণে ওর জামাইকে ডিভোর্স দিয়ে দেয়। বলবে তোর থেকে আমার লিপস্টিক বেশি দামি। পাগল হলেও এতটা পাগল হইনি, নিজের জামাইরে ডিভোর্স দিয়ে দিব। যাতে পাগল হলেও তাহলে ঠিক আছে। যাক, তোর তাহলে সুমতি হয়েছে, নিজের জামাইকে ডিভোর্স দিবি না। আরে বলদি জামাই রে, ডিভোর্স দিলে তো মন মতো লিপস্টিক কিনতে পারবো না। যেই ব্যাটারে বিয়া করুম, তার থেকে লিপস্টিক কিনে তারে ফকির বানাই ফেলবো। তুই বদলাবি না। হইছে, এবার ভেতরে চল।
চার বান্ধবী একসাথে ভিতরে চলে গেল। 2 দিন ওদের ছাড়া ছিলাম, কিন্তু মনে হচ্ছে কতদিন পর সবার সাথে দেখা হয়েছে। আজকাল অফিসের চাপ একটু বেশি এনাজের, নিঃশ্বাস ছাড়ার জো নেই। কোম্পানির মালিক এনাজকে অনেক পছন্দ করে, কারণটা হলো ওর পার্সোনালিটি। খুব কম সময়ে সবার মন জয় করার ক্ষমতা রাখে সে। মাথায় হাত দিয়ে কেবিনে বসে আছে, তখনই রুমে ঢুকলো কোম্পানির ম্যানেজার রুহুল আমিন সাহেব। মাথা ব্যথা করছে নাকি এনাজ? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। মুখ দেখে তো মনে হচ্ছে না ভালো আছো, কি হয়েছে তোমার? কিছু না, একটু মাথা ধরছে। কিছু বলবেন স্যার, হঠাৎ এই সময়? একটা কথা বলতে এসেছিলাম, তোমার শরীরটা যখন ভালো না তাহলে পরে বলবো। না না, সমস্যা নেই, বলুন আপনি। পারিবারিক কাজের জন্য কিছুদিন ঢাকায় যেতে হবে। তুমি যদি আমার কাজগুলো একটু সামনে নিতে, অনেক জরুরি দরকার। তা না হলে যেতাম না। তোমার উপর ভরসা আছে আমার, তাই এই দায়িত্ব তোমাকে দিতে চাইছি। অন্য কারোর উপর তো তোমার মতো ভরসা করতে পারি না। প্লিজ বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এ কেমন কথা স্যার? আপনি নিশ্চিন্তে আমার উপর ভরসা করে যেতে পারেন। আমি অবশ্যই আপনার দেওয়ার দায়িত্ব যথাযথ পালন করব। এতটুকু আস্থা আমার নিজের উপর আছে স্যার। তুমি আমাকে চিন্তামুক্ত করলে বাবা, আল্লাহ তোমার ভালো করুন। আমি এখন আসছি, তুমি বিয়নকে দেখে গরম গরম চা কিংবা কফি খেয়ে নাও, মাথা ধরাটা কিছু হলে কমবে। জি, আমি খেয়ে নিব। আমারও আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন স্যার। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আর হ্যাঁ শোনো, তোমাকে বলতে হবে না, আমি দিক দিয়ে যাওয়ার সময় প্রেমকে বলে দেবো। তোমার আর কষ্ট করে বলতে হবে না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না এনাস, ধন্যবাদ তো তুমি করো না আমার কাছ থেকে, আমি নই। এনাজ মুচকি হাস। রুহুল আমিন সাহেব এনাজের মাথায় হাত বুলিয়ে দ্রুত রুম ত্যাগ করলো। এনাজ তার যাওয়ার পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। পরের দিন ক্লাসরুমে বসে হাই তুলছে নোভা, সাথে ওর বান্ধবীর টিম। স্যার ক্লাস করছে যে টপিক নিয়ে, তা ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বিরক্ত হয়ে এদিক সেদিক তাকালো, ভেবেছিল এখন ওর বান্ধবীদের সাথে লুকিয়ে গল্প করবে। তার হলো না, ওরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। হাই তুলে ব্যাগ থেকে লুকিয়ে লুকিয়ে মোবাইল বের করে নিজের ঠোঁটের লিপস্টিক চেক করলো। ঠোঁটের লিপস্টিক অনেকটা হালকা হয়ে গিয়েছে। ক্লাস চলাকালীন সবার দিকে তাকিয়ে ব্যাগ থেকে লিপস্টিক বের করে ঠোঁটে ঘষতে শুরু করলো। এতটা মনোযোগ দিয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে যে সামনে যে স্যার এসে দাঁড়িয়ে আছে সেদিকেও খেয়াল নেই। নোভা গুনগুন করে গান গাইতে গাইতে লিপস্টিক লাগাচ্ছিল। এমন সময় সিফা ওর হাত দিয়ে বারবার খোঁচা মারছে। নোভা রেগে চিৎকার দিয়ে বলল, ওই সেমরি, চোখে দেখোস না লিপস্টিক দিতেছি? হাত দিয়ে খোঁজা মারিস কেন? শান্তি থেকে একটু লিপস্টিকও দিতে দিবি না? তোদের এত কি সমস্যা রে? সবাই আমার লিপস্টিকের পেছনে পড়ে আছিস। সামনে তাকা। ওই সেমরি, সামনে কি দেখবো রে? আমার এত দিকে নজর দেওয়ার টাইম নেই। আমি আগেও বলেছি, এখনও বললাম, আমি লিপস্টিক দেওয়ার সময় একটুও জ্বালাবি না। শাকচুনিগুলো আমার ভালো সহ্য হয় না, আমার লিপস্টিক পুরো নষ্ট করে দিল। ধুর, কিচ্ছু ভাল লাগে না। আমি আয়নাকে ধরে তোমার লিপস্টিক দিতে সাহায্য করি। নোভা তার দিকে না তাকিয়ে খুশি হয়ে বলল, তাহলে তো অনেক ভালো হয়। নিন, আপনি আয়না ধরুন, আমি সুন্দর করে লিপস্টিক দিয়ে নিই। তোমার সাহস তো কম বড় না, স্যারকে বলো তোমার আয়না ধরতে, বেয়াদব মেয়ে কোথাকার। নোভা মাথা ঘুরিয়ে স্যারের দিকে তাকিয়ে হা হয়ে গেল। এতক্ষণ স্যারকে নোভা এসবই বলছিল। আল্লাহ, আমার এখন 13টা বেজে যাবে, রক্ষা করো তুমি। আমি লিপস্টিক পেলে দিন দুনিয়ার খবর কেন যে ভুলে যাই। এই মেয়ে, ক্লাসরুম থেকে এখনই বের হয়ে যাও। স্যার, আমার কথাটা শুনুন, আমি বুঝতে পারিনি আপনি এখানে ছিলেন। একদম চুপ, আরেকবার কথা বললে আমি তোমার মা বাবাকে ডাকবো। এই মুহূর্তে তুমি ক্লাস থেকে বের হয়ে যাবে। নোভা চুপচাপ ভালো মেয়ের মতো করে ব্যাগটা সামনে নিয়ে জাপটে ধরে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। বের হয়ে কিছু সময় উড়াধুরা ডান্স করলো ক্লাসের বাইরে। এখন নোভা ফুচকা খেতে যাবে, সাথে কতগুলো লিপস্টিক কিনবে মনে মনে ভাবছে। বাজারে নিউ ব্র্যান্ডের কিছু লিপস্টিক এসেছে। স্যার আমাকে রুম থেকে বের করে দিয়ে আমার কাজ আসান করে দিয়েছে। নাচতে নাচতে ফুচকার স্টলের দিকে রওনা দিলাম। খুশিতে সিঁড়ি দিয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে নামলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজ অনেকগুলো রং বেরঙের লিপস্টিক কিনবো। ফুচকার স্টলে দুই গালে হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা পটকা মাছের দিকে। নোভার সামনে একের পর এক টপাটপ ফুচকা মুখে পড়ছে সাইফ।
নোভা ভাবছিল এবারও বাজ দিবে, কিন্তু মনে হচ্ছে তা নোভা পেতে চলেছে। কত দিন ধরে ওর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ছিল নোভা, যাতে ফুচকা না খাওয়াতে হয়, কিন্তু আজ বিধিবাম। কোচিং থেকে বের হতে না হতেই একটা বিশাল দেহি পটকা মাছ নোভার সামনে হাজির। সেখান থেকে নোভাকে টেনে ফুচকার স্টলে নিয়ে এসেছে। নোভার সামনেই নোভার ফেভারিট ফুচকা মুখে পড়ছে, একটাও দিচ্ছে না। পটকা কম করে খা, যেভাবে খাচ্ছিস মনে হয় ফুচকা খাওয়ার জন্য সারাদিন না খেয়েছিলি। 5 প্লেটের বেশি একটাও খাবো না। আমাকে অনেকদিন ঘুরিয়েছিস, তাই তো আরো 2 প্লেট বেশি খাওয়াবি। আমি পারবো না। বেশি খেতে মন চাইলে নিজের টাকায় খা। টাকা গাছে ধরে না যে ঝাঁকি দিলেই পড়বো। আমার বাপে অনেক কষ্ট করে ইনকাম করে। আমার আব্বু সারাদিন খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে টাকা আয় করে। তোকে বলে কি লাভ? তুই কি করে বুঝবি? সারাদিন তো গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াস, আর বাপের টাকায় ফুটারি করিস। যখন নিজে বাবা হবি তখন বুঝবি। আমাকে না বলে সব নিজের কাজে লাগা। যখন বস্তায় বস্তায় লিপস্টিক কিনিস, এইসব বড় বড় ডায়লগ কোথায় থাকে? নিজে যা করিস না তার উপদেশ অন্যকে দিস না। চুপ কর, আমারটা আলাদা। আমি কি ছেলে নাকি যে তোর সাথে জোড়া হবে? একদম আমার সাথে জোড়া দিবি না। কথা বলিস না তো, চুপচাপ খেতে দে। খাওয়ার সময় কোনো চেঁচামেচি আমার ভালো লাগে না। আমি 2 প্লেট ফুচকা খাই, টাকা তুই দিয়ে দিস। আমি জানি তুই আমাকে ফিরিয়ে দিবি না। যে যাকে দিলে পড়বে। আমার বাপের অনেক করে ইনকাম করে, নিজের টাকা কিনে খা। আমার ডায়লগ আমাকেই দিচ্ছিস? তোর থেকে তো শিখলাম। সাইফ ভাইয়া, তুমি আমার ভালো ভাইয়া, টুনটুনির ভাই, হাতির বাপ, জাদু ভাই। তুই না আমার অনেক ভালো। কি দরকার সেটা বল, এত সুনাম করতে হবে না। কি চাস তাই বল। বুঝে যখন গিয়েছিস তখন প্লিজ আমাকে ছেড়ে দে না ভাই। আমার কাছে একটা টাকাও নাই এখন। যদি তুই আমাকে না ছাড়িস তাহলে আজকে আমাকে থালা বাসন মাজতে হবে। প্লিজ ভাইয়া, আজকে বিল তুই দিয়ে দিস, পরে একদিন আমি তোকে দিয়ে দিব। তা হবে না মিস, আজকে তুই প্লেট মাজিস বা পাতিল দোষ আমার বিষয় না। আজকে তুই বিল দিবি 7 প্লেটের। আমার সব টাকা গেল রে। আজকে মনে হয় ফুচকার স্টল থেকে একটা টাকাও 1 প্লেট নিয়ে গিয়ে বাজারে চৌরাস্তায় বসতে হবে। যদি কিছু টাকা পাই। আমার লিপস্টিক কেনার টাকা বোধহয় গেল রে। আমি আজকে শেষ। এখন মাটিতে গড়াগড়ি খেতে হবে। তাও মনে হয় এই পটকা মাছটার দয়া হবে না। আমার বুকটা কষ্টে ফাটে যাচ্ছে গো। আমি ভাবছি কিছু লিপস্টিক কিনবো, সেটা আর হলো না। দেখি আজ কাউকে খুঁজে পাই কিনা। আজকে একটাও মুরগি পাচ্ছি না। কাউকে যদি পাই তাহলে তার হাতে কৌশলে বিলটা ধরিয়ে দিব। আল্লাহ, একজনকে পাইয়া দাও। এদিকে এনাজ ল্যাপটপে এক ধ্যানে মনোযোগ সহকারে কাজ করছে। নিঃশ্বাস ছাড়ার সময় পাচ্ছে না, প্রচুর ব্যস্ত আছে। অন্য কোম্পানির সাথে আজ তাদের ডিল ফাইনাল করতে হবে। কিছু সময় পর একটা বিশাল রেস্টুরেন্টে তাদের বিকালের নাস্তার পাশাপাশি কোম্পানি বিষয়ক গুরুত্বপূর্ণ মিটিং হবে, কিন্তু এখনও অনেক কাজ কমপ্লিট হয়নি। তড়িঘড়ি করে সব ফিনিশ করছে। এনাজের কেবিনে ঢুকলো ওর এক কলিগ ও ফ্রেন্ড জিশান। কি খবর তোর? কথা বলিস না তুই। আমি নিঃশ্বাস ছাড়া সময় পাচ্ছি না, আর তুই এসেছিস পিরিক মারতে। প্যারা নিস না দোস্ত, জাস্ট চিল। এখন প্যারা না নিলে ডিল ক্যান্সেল হয়ে যাবে, কোম্পানির অনেক লোকসান হবে। তখন আমার চাকরি চাঁদের দেশে পাড়ি দিবে। সর, আমি তোকে হেল্প করছি। লাগবে না, আমি করে নিতে পারবো। বেশি কথা বলিস না, আমার কাজ আমাকে করতে দে। এনাজ চেয়ার খানিকটা সরিয়ে জিশানকে জায়গা করে নিল। জিশান সামনে থাকা ফাইলগুলো নিয়ে কাজে লেগে পড়ল। এনাজ ও জিশানের সাথে বেশ ভালো সম্পর্ক। দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করে, পার্সোনালি বিষয় নিয়ে একে অপরের মতামত নেয়। নোভার ব্যাপারে সব কিছু জিশানকে বলেছে এনাজ। নোভার সাথে 2 দিন দেখা হওয়ার পর কি কাণ্ড হয়েছে সব খুলে বলে দিয়েছে সে। জিশানকে নিজের সাথে কিছু ঘটলে না বলা পর্যন্ত এনাজের শান্তি হয় না। পেটের মধ্যে কথাই খোঁচায়। যদিও এনাজকে দেখতে ভীষণ ভদ্র মনে হয়, তবে সে অনেকটা ভিজে বেড়াল টাইপের ছেলে, যাকে মিচকে শয়তান বললেও ভুল হবে না। দেখলে যতটা গম্ভীর টাইপের ছেলে মনে হয়, আসলে সে বাস্তবে ভদ্র ফাজিল বা মিচকে শয়তান। ভদ্র ফাজিলকে কেউ ধরতে পারে না। অনেক ব্যাপারে এনাজকে দেখে মনে হয় সিরিয়াস, কিন্তু মনে মনে সে শয়তানির মুডে আছে। জিশান ও এনাজ বেশ খানিক সময় ধরে কাজ করছে। কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। পুরো রুমে পিনপিনে নীরবতা ভেঙে জিশান প্রথম কথা বলল। ওই মেয়েটার কি খবর? কোন মেয়ে? ওই যে রনির বোনের জন্মদিনে যে মেয়েটার সাথে লিপস্টিক নিয়ে তর্ক করেছিলি। ও নোভার কথা বলেছিস? মেয়েটার নামও জেনে ফেলেছিস? অবাক হওয়ার কিছু নেই, ওর নাম আমি আরো 2 বছর আগে থেকে জানি। 2 বছর মানে?
আগেরবার থেকে বেশি অবাক হয়ে এনার্জির দিকে তাকালো জিশান। জিশানের মুখটা বাংলা পাঁচের মতো হয়ে হা হয়ে আছে। এনাজ ওকে এভাবে দেখে ফিক করে হেসে উঠল। প্রচুর হাসি আসছে এনাজের, কিন্তু মুখ চেপে আটকে রেখেছে। জিশান এনাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। আমি অবাক হওয়ার মতো কিছু বলিনি। নোভাকে আমি 2 বছর আগে কলেজে রেখেছিলাম, তখনই আমি ওর যাবতীয় ডিটেলস জোগাড় করে ফেলেছিলাম। ওরে ফাজিল, তলে তলে এত কিছু! তুই 2 বছর ধরে নোভাকে চিনিস, এত ভালোবাসা কোথায় রাখিস তুই? বাদ দে সব কথা। বিয়ে কবে করবি দাওয়াত দিস শালা, আবার একাই বউ নিয়ে পরিচয় করে দিতে আছিস না। যদি এমনটা হয় তাহলে তোকে মেরে হসপিটালে ভর্তি করে রাখবো। বিলের চিন্তা করিস না, সেটা তোর বউর থেকে আদায় করে নেব। লিপস্টিক পাগলির থেকে টাকা আদায় করা এত সহজ নয়। লিপস্টিক দেখলে হুঁশ থাকে না। ওকে 1000বার অপমান করলে কোনো রিয়াকশন হবে না, কিন্তু লিপস্টিককে কিছু বললে বিনা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দিবে। ভাই, এটাকে নিয়ে সংসার করবি কিভাবে? আল্লাহ মালুম। চল, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। কথাটা পাল্টিয়ে ফেললি। জলদি চল, দেরি হয়ে গেল। বললি না তো, আমিও তো তোর মুখ থেকে বের করেই ছাড়বো। এনাজ মুচকি হেসে ব্যাগ কাঁধে নিল, জিশানও ব্যাগ নিল। দুজন একসাথে রওনা দিল। এনাজ বাইকের চাবি হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে রওনা দিল গন্তব্যে। এনাজের মাথায় এখন একটা শয়তানি বুদ্ধি ঘুরছে। নতুন করে আবার নোভাকে চালানোর আইডিয়া সে পেয়ে গেছে। এদিকে নোভা বাসার ভেতর গুনগুন করে গান গাইছিল আর রূপ ঘুরছাচ্ছিল। আজ নাকি বাসায় কে আসবে কে জানে। আব্বুকে জিজ্ঞেস করেছিলাম কে আসবে, তাদের এক উত্তর আসলেই দেখতে পারবে। আমি খুঁজে পাচ্ছি না আসবেটাকে। আম্মু সুন্দর করে রেডি হতে বলছে, মনে একটু খটকা লাগছে। বাসার পরিস্থিতি দেখে মনে হচ্ছে নোভাকে কেউ দেখতে আসবে এমনটা ভাবছে, কিন্তু শিওর হতে পারছে না বলে চেঁচামেচিও করতে পারছে না। আন্দাজে চেঁচামেচি করে কি মায়ের হাতে ঝাড়ুর দৌড়ানি খাবে নাকি নোভা? হালকা মেরুন রঙের একটা 3 পিস পরে বের হয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছিল আর বিড়বিড় করে কথা বলছিল। সবাইকে মাথার মাঝখানে সিথি করলে দেখা যায় চিকনি ক্যাটরিনা, আর আমাকে লাগে কামের বেটি জরিনা। না, চুল ছাড়বো না, মাথায় হিজাব পরবো। যদি আজ আমায় কেউ দেখতে আসে তাহলে তার খবর আছে। আমার ছোট্ট বোনটা কোথায়? এই বাসার বার্তাবাহক তো আমার ছোট বোন, ওকে জিজ্ঞেস করলেই তো আমার উত্তর পেয়ে যায়। কিন্তু ইভা তো আম্মুর সাথে কি জেনে কাজ করছে, ধুর ভাল লাগে না। ইভাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি দেখি ঘটনা কি, পানি কোন দিকে গড়িয়েছে। বেশ কিছু সময় হাতের নখ কামড়িয়ে সারা রুমে পায়চারি করছে নোভা। মাথায় কিচ্ছু ঢুকছে না, মাথার মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাজের সময় মাথাটা হ্যাং হয়ে যায়। গলা ফাটিয়ে ইভাকে বেশ কয়েকবার ডাক দিল। ইভা একটু এদিকে আয় তো। কেন, কি হয়েছে? আমি তোমার কোনো লিপস্টিক ধরিনি। তুমি তোমার লিপস্টিক যেখানে রাখছো সেখানে আছে। এই মেয়েটা 2 লাইন বেশি না বুঝলে হয় না। ওকে কি আমি লিপস্টিকের কথা জিজ্ঞেস করেছি? মাঝে মাঝে মনে হয় তুলে আছাড় মারি। বইনে কেন ডাকো? তুই এদিকে এসে শুনে যা, কিচেনের থেকে শুধু শুধু গলা ফাটাইস না। 5 মিনিট পর ইভা এসে হাজির। এসেই নোভাকে একটা মুখ ঝামটা দিল, যার মানে নোভা বুঝতে পারল না। কি হয়েছে বলো। এদিকে এসে চুপ করে বস, তোর সাথে আমার কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। ওরে আমার কামিনী রে, কাজ করে উল্টায় ফেলে দিস সব। তোমার ঝগড়া করতে মন চাইলে পাশের বাসার ঝগড়ুটে মহিলার সাথে যোগ দাও, আমায় ডিস্টার্ব করো না। তোর সাথে ফালতু পেঁচাল পাড়ার সময় নেই আমার, সরাসরি সোজা পয়েন্টে চলে আসি। আজ বাড়িতে কে আসবে বলতো? যে আসার সে আসবে, তোমার কি? আমি তোমাকে বলবো না। একদম ভাব নিবি না, ভাব নিলে আমার ফোন ধরা বন্ধ করে দিব। পারোই তো এই ভয় দেখাইতে। যাও যাও, ভাগো এখন। তোমার ফোন না ধরলে আমার কিচ্ছু আসবে যাবে না, মনে রাখিস কথাটা। ধুর, কি যে বলো না, আমি কি কিছু বলছি? তুমি আমায় ফোন ধরতে দিও, আমি তোমায় বলছি কে আসবে। ব্ল্যাকমেল আমিও ভালো করতে পারি, তাই আমার সাথে কোনো ঝামেলা করো না। জলদি করে বলে দাও তো বাবু, ছোট্ট বাবু। আব্বুর অফিসে একসাথে কাজ করে, সে আসবে। ও আচ্ছা, আমি ভাবলাম কি নাকি, তাহলে নিশ্চয় আঙ্কেলরা আসবে, তুই এখন যেতে পারিস। ইভা কিচেনের দিকে চলে গেল। নোভা নিশ্চিন্ত হয়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুক চালাতে লাগলো। এদিকে এনাজ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর ভাইয়ের বেরোবার নামও নেই। এনাজ পুরো রেডি হয়ে ভাইয়ের অপেক্ষা করছে। আজ এনাজ মেয়ে দেখতে যাবে, কিন্তু মনে হচ্ছে এনাজ নয়, এনাম যাবে নিজের জন্য পাত্রী দেখতে। এনাজ বাইরে থেকে চেঁচিয়ে ভাইকে উদ্দেশ্য করে বলল,
এনাম, আমার মনে হচ্ছে আজ তুই মেয়ে দেখতে যাচ্ছিস। একটু কম সেজে যাস, নয়তো মেয়ে আমাকে পছন্দ না করে তোকে করে ফেলবে। তখন তো আবার আরেক বিপদ। তোমার বউ তোমারই থাকবে, আমি নজর দিব না। বড় ভাবি মায়ের সমান। তবা তবা, ভাইয়া কি বলো এসব? ওয়াশরুম থেকে বের হয়ে একদমে সব কথা বলল এনাম, মুখে তার বিশ্ব জয় করা হাসি। অবশেষে সে তার বড় ভাইকে বিয়ের জন্য মেয়ে দেখতে রাজি করাতে পেরেছে। তবে এনাম তো জানে না এনাজের পছন্দের মেয়েকেই আজ তারা দেখতে যাচ্ছে। এনাজ যে কোম্পানিতে চাকরি করে, নোভার বাবাও সেই কোম্পানিতেই একসাথে কাজ করে। নোভার বাবার এনাজকে ভীষণ পছন্দ করে, মনে মনে তার বড় মেয়ের জন্য এমন একটা ছেলেই খুঁজত। এনাজ যেদিন থেকে জেনেছে নোভার বাবা ওর কোম্পানিতে কাজ করে, সেদিন থেকে নিজের ব্যাপারে আরও সচেতন হয়ে গেছে। জিশানকে দিয়ে কিছুদিন আগে নোভার বাবার কাছে এনাজ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। এতে যেন উনি হাতে চাঁদ পেলেন। উনিও কিছুদিন ধরে এনাজকে কথাটা বলবে বলে ভাবছিল। এনাজের প্রস্তাব তাই সে মানা করেনি। তুই এখানে থাক, আমি বাইক বের করছি। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি। এনাজ বের হয়ে গেল, টেবিল থেকে ঘড়ি নিয়ে পড়তে লাগলো। হঠাৎ চোখ গেল টেবিলে থাকা নীল মলাটের এক মোটা ডায়েরির দিকে। চোখ মুখে বিস্ময় নিয়ে এনাম ডায়েরিটা হাতে নিল। এটা কি ভাইয়ের ডায়েরি? এইখানে কি করেছে? আমি তো আগে কখনো দেখিনি। ভাইয়ের পার্সোনাল ডায়েরি হবে। আমি কি খুলে দেখব ভিতরে কি আছে? অন্যের অনুমতি ছাড়া পার্সোনাল কিছু ধরা ঠিক নয়। তারপরেও মনটা আনচান করছে। কি আছে ডায়েরিতে? আমি তো জানি প্রায় রাতে ভাইয়া ডায়েরিতে লিখে। সেটা কি এই ডায়েরিটাতে? কি আছে এর মাঝে? আসলে নিষিদ্ধ জিনিসের উপর আমাদের কৌতূহলটা একটু বেশি থাকে, যেটা মোটেও ঠিক না। মানুষ কৌতূহল প্রেমী। যেটা আমাদের ধরতে মানা করা হবে সেটার দিকে কৌতূহল বেশি থাকবে। সেটা যদি কারো পার্সোনাল বিষয়, তাহলে তো আরও বেশি জেঁকে বসবে। কৌতূহল দমিয়ে রাখতে পারে এমন মানুষ খুব কম আছে। হাজারো দ্বিধা দ্বন্দ্ব নিয়ে এনাম ডায়েরিটার দিকে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত মনের সাথে যুদ্ধ করে ডায়েরিটা খুলল। প্রথম পেজে বড় বড় অক্ষরে লেখাগুলো দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেল এনাম। প্রথম পেজে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখা ছিল নোফানাজ, নিচে বাংলায় লেখা নোফানাজ, যেটার অর্থ বুঝতে এনামের বেশ কিছু সময় লাগলো। ভাইয়ার নাম আনাজ, তাহলে প্রথম নামটা কি? কিছুক্ষণ এক দৃষ্টিতে পুরো নামটার দিকে তাকিয়ে মুচকি হাসলো এনাম, কারণ সাথে নামটাও সে পেয়ে গেছে। একজনের নামের শেষ অক্ষর দিয়ে তার ভাইয়ের নাম শুরু হয়েছে, তাই তার ভাই মাঝের এ দিয়ে দুটো নামের সাথে কানেকশন জুড়ে রেখেছে। বাহ বাহ, ভাইয়ের বুদ্ধির তারিফ করতে হয়তো। নিজের নামের সাথে তার নামটাও কিভাবে বুদ্ধি করে জুড়ে রেখেছে। একজনের নামের শেষে তো আরেকজনের শুরু, কিন্তু এই নোভাটা কে? ভাইয়া? তাহলে এই মেয়েটাকেই ভালোবাসে? ভালো না বাসলে তো নিজের নামের সাথে জুড়ে দিত না। ওরে ব্যাপারে, ভাইয়া কাকে ভালোবাসে আমি জানি না। ভাইয়া দেখছি তলে তলে টেম্পো না চেলে বাস চালানো শুরু করে দিয়েছে। এই জন্য বিয়ে করতে রাজি হচ্ছিল না। পরের পেজ উল্টে দেখি তো কিছু আছে কিনা। পরের পেজ উল্টানোর আগেই কেউ ছো মেরে হাতের থেকে ডায়েরিটা নিয়ে গেল। এনাম ঘাড় ঘুরিয়ে দেখে এনাস চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। এনামের বিনিময়ে শুধু একটা 32 পাটি দাঁত বের করে বেয়াক্কেল মার্কা হাসি উপহার দিল। আম্মু ও ইভা কিচেনে কাজ করছে। নোভা সামনেও যায়নি, আসলে তাদের কাজ কমাতে গেলে উল্টো বাড়িয়ে ফেলবে তাই। সোফার উপর পা তুলে মোবাইলে মুভি দেখছে, নোভার ফেভারিট ভিলেনের মুভি। নোভার মুভিতে নায়কের থেকে ভিলেনদের বেশি ভালো লাগে। সবাই নায়ক নায়িকা দেখে মুভি দেখে, আর নোভা ভিলেন দেখে মুভি দেখে। আর নোভা ভিলেন টাইপের ছেলে অনেক পছন্দ। আপনাদের বলছি, কাউকে বলেন না কিন্তু। কলিং বেলটা 2 বার বাজল, কিন্তু নোভার উঠতে একটু মন চাইছে না। ওর মতো এত অলস্য করে দুটা খুঁজে পাওয়া যাবে না। অবশ্য এটা নোভার মায়ের আদর্শ বাণী। নোভা জানে মায়ের বাণী সবসময় সঠিক হয়। আর একবার কলিং বেলের আওয়াজ পেয়ে নোভার আম্মু তেলে বেগুনে জ্বলে উঠল। এই নোয়া, কানে কি শুনতে পাস না? কখন থেকে কলিং বেল বেজেই যাচ্ছে। কানে কি বয়রা বাস ঢুকিয়েছিস? এত অলস কেন তুই? জমিদারের বেটি সবসময় এমন ভাব দেখায় যেন তাকে বিয়ে করতে রানী এলিজাবেথের পুত্র আসবে। ঘরে কোনো কাজকর্ম তো করবেই না, বসে বসে খাবে। সামান্য একটু নড়াচড়াও করতে তোর কষ্ট লাগে। শ্বশুরবাড়ি গিয়ে কি করবি আল্লাহ জানে। আল্লাহ আমার এই কুড়ে মেয়েটাকে একটু শুনতে দাও। এই কি এখনো বসে, তুই কি এখনো বসে আছিস? জলদি গিয়ে দরজা খুলে দে। আল্লাহ, উপর থেকে দড়ি ফালাও, আমি উঠে যাই, নয়তো মাটি ভাগ করে ঢুকে পড়ি। সামান্য একটা জিনিস নিয়ে তুমি আমাকে পুরো রচনা শুনিয়ে দিলে। উফ, আমি বলে সহ্য করলাম, অন্য কেউ হলে করতো না।
কালে কালে কত কিছু দেখবো। তোমার সাত কপালের ভাগ্য আমার মতো একটা মেয়ে পাইছো। আহারে কি এমন ভাগ্যটা আমার, এ তো দেখতেই পাচ্ছি। আম্মু, তোমার কপালটারে তুমি নিজে একটা চুমু দাও, বইনের মতো এমন একটা মেয়ে পেয়েছো বলে। ওই চুপ থাকি শিবুনি, নয়তো তোর পিঠে ধুরুম ধুরুম কিল বসিয়ে দিব। তুই এখনো বকর বকর করছিস? দরজা খুলিসনি? যদি আরেকটু দেরি হয় রে, তোর সব লিপস্টিক আমি ডাস্টবিনে ফেলবো। আমার লিপস্টিকের পেছনে লাগবে না। আমার লিপস্টিক তোমার কি ক্ষতি করেছে? সামান্য দরজা খোলা নিয়ে টর্নেডো হয়ে গেল, এক্ষুনি খুলছি। কিন্তু তুমি আমার লিপস্টিকের কিছু করো না। সোফায় মোবাইলটা রেখে দরজার দিকে এগিয়ে গেল নোভা। মাথাটা এখন হাই হিটে গরম হয়ে আছে। ওর মা ওকে লিপস্টিক নিয়ে কথা শুনিয়েছে, আর ওর মন কি ভালো থাকতে পারে? আনমনে বিড়বিড় করতে করতে দরজা খুলল নোভা, কিন্তু দরজা খুলে যাকে দেখলো তাতে সে অবাক হওয়ার পাশাপাশি রেগেও গেল। চোখ দুটো ছোট ছোট করে আমি মোহাম্মদ এনাজ আহমেদের দিকে তাকিয়ে আছি। ব্যাটার সাহস দেখে অবাক হচ্ছে, শেষ পর্যন্ত আমাদের বাসায় চলে এসছে। সেস্ট্রা কোথাকার, নিশ্চয়ই বাসার পাশ দিয়ে যাওয়ার সময় পোলাও মাংস ঘ্রাণ পেয়েছে, তাই কোনো ফোন দিয়েটে খেতে চলে এসছে। আমি বেশ জোরে ধমকের সুরে চেঁচিয়ে উঠলাম। আমাকে নাকানি চুবানির কথা আমি এখনো ভুলিনি। আপনি, আপনার সাহস তো কম বড় না, আমার পিছু নিয়ে আমার বাসায় চলে এসছেন। এত বেহায়া বেশরম কেন আপনি? ছি ছি ছি, আমার তো আপনাকে দেখে লজ্জা করছে। আপনি কোট প্যান্ট পরে অন্যের বাসায় ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এসছেন। সাথে আবার কোন ফকির নিয়ে এসছেন? নিজেদের বাসায় কি কিছু নেই নাকি? দুজন মিলে অন্যের বাসায় খেতে চলে এসছেন। কিছু আনছেন আমাদের জন্য, নাকি খালি হাতে লুঙ্গি ডান্স দিতে দিতে এসে পড়েছেন? নোভার কথায় এনাজের মধ্যে কোনো ভাবান্তর দেখতে পারল না নোভা। নোভাকে পাশ কাটিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভিতরে ঢুকে পড়ল। আর সাথে থাকা ছেলেটা মুখটাকে বাংলা পাঁচের মতো করে নোভার দিকে তাকিয়ে আছে। মনে হয় এনাজের ভাই হবে, চেহারা অনেকটাই এনাজের সাথে মিল। নোভা দরজার থেকে দৌড়ে এনাজের সামনে দুই হাত কোমরে গুজে দাঁড়ালো নোভা। আপনি ভেতরে ঢুকলেন কেন? অচেনা মানুষ আমাদের ভেতরে অ্যালাও না। এক্ষুনি বেরিয়ে যান, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। এনাম গুটি গুটি পায়ে ওর ভাইয়ের কানের কাছে ফিসফিস করে বলল, ভাইয়া, কে এই মেয়েটা? তুমি চেনো নাকি? তোমাকে কত কথা শুনিয়ে দিল। আরে মেয়েটা পাগল, মাথায় সমস্যা আছে, যাকে না তাকে এসব কথা বলে। মাথার কয়েকটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। ওর কথা তুই কিছু মনে করিস না। পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়াইয়ে টাকা গুনে। চুপচাপ থাক, নয়তোবা তোর মাথা খেয়ে ফেলবে। এই, আপনি ওনাকে কি বললেন? আপনি নিশ্চয়ই আমার নামে উল্টো পাল্টা কিছু বলেছেন। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি, বেটা বজ্জাত থলা ইন্দুর একটা। এনাস এবারও নোভার প্রশ্নের উত্তর না দিয়ে আরাম করে পায়ের উপরে পা তুলে সোফায় বসে পড়ল। এমন একটা ভাব করছে যেন নোভাকে চেনেই না, জীবনে দেখেও নি। সাথে তার ভাই ভয়ে ভয়ে নোভার দিকে তাকিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। নোভা ভিতরে ভিতরে বেশ মজা পাচ্ছে। কেউ আমাকে ভয় পেলে নিজেকে অনেক বড় বড় মনে হয়। নোভাকে এভাবে হাসতে দেখে এনাজ মনে মনে নতুন দাবার গুটি চালছে। বেশি করে হাসো, এখনো আমার আরেক রূপটাকে তো দেখোনি হবু বউ। একবার তুমি বিয়ে করতে মানা করে দাও, তারপর আমার আরেক রূপ দেখবে। এখন যত পারো উঠতে থাকো, আর কয়েকটা দিন পর আমি তোমাকে আমার নিজের কাছে নিয়ে আসবো। তখন সবকিছু ছকের মাঝে থাকবে। জাস্ট ওয়েট মাই কুইন। এভাবে হাসছেন কেন? নোয়া, কার সাথে এমন তর্ক করছিস? আম্মু দেখে যাও কোথা থেকে এরকম আবর্জনা চলে এসছে। আম্মু আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বের হয়ে এলো। এনাজকে দেখে ভীষণ খুশি। এনাজ আম্মুকে দেখে সুন্দর করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে এনাজ বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এটা কি তোমার ছোট ভাই? জি আন্টি, আমার ছোট ভাই মোহাম্মদ এনাম আহমেদ। এনাজ ওর ছোট ভাই এনামের দিকে তাকিয়ে চোখ লাল করে কিছু একটা ইশারা করলো। এনাম ভয় পেয়ে জলদি করে আম্মুকে সালাম দিল ও কুশল জিজ্ঞেস করলো। নোয়া যা, তো জলদি করে শরবত নিয়ে আয়। এই সেমডি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? নোভা মুখ ঝামটা মেরে কিচেনে চলে গেল। আসার সময় দেখলো এনাজের মুখে শয়তানি হাসি। টুপ করে একটা চোখ মেরে দিল। নোভা রাগে বিড়বিড় করতে করতে কিচেনে চলে এলো। দাঁড়াও বেটা, আমাকে চোখ মারা? এখন যদি ওই চোখ থেকে আমি পানি ঝরাতে না পারি, তাহলে আমিও নিজেকে বড় ভাবতে পারবো না। হলুদ মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে স্পেশাল শরবত করলাম,
রংটা আরও গাঢ় করার জন্য জর্দার রং গুলে দিলাম। একটা গ্লাস ভালো করে চিনি, লেবু ও ট্যাং দিয়ে গুলে নিলাম। মিটমিট করে হেসে সোফার সামনে টি টেবিলে ট্রে রেখে এনাজের হাতে শরবত তুলে দিল নোভা। এনাজ বসে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এই রে, বুঝে গেল না তো? সেখান থেকে কেটে পড়ল নোভা। রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। কিছু সময় পর কারো শব্দ পেয়ে ড্রয়িং রুমের দিকে হালকা করে উঁকি দিয়ে যা দেখলো তাতে নোভার চক্ষু চড়ক গাছ। এনাম ওর ভাইয়ের ঝাল দেওয়া শরবত খেয়ে ফেলেছে। বেচারার অবস্থা নাজেহাল, ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে গেছে। ইস, এনাজের ছোট ভাইটা ভুলে আমার স্পেশাল শরবত খেয়ে নিয়েছে। আমি মোটেও ওই এনাম নামক ছোট্ট বাচ্চাটাকে কষ্ট দিতে চাইনি। আমি ভয়ে রুমে এসে দরজা আটকে বসে রইলাম। এখন বের হলে আম্মুর ঝাড়ুর দৌড়ানি খেতে হবে। দুপুরে খাবার খেতেও বের হলো না নোভা। আমি যখন জানলাম আমাদের বাসায় আব্বু দুই ভাইকে দাওয়াত করেছে, তাতে আমার একটু সন্দেহ হলো। কিছু সময় পর আমার সন্দেহ সঠিক হলো। ইভা এসে গোপন তথ্য সূত্র জানালো এনাজ আমাকে দেখতে এসছে। তাই খবরটা শুনে আমি ঠিক কতটা রেগে গেছি তা বলার মতো নয়। আধা ঘন্টা পর আব্বু ডাকলো নোভাকে। গুটি গুটি পায়ে রুম থেকে বের হলো। ঠিক তখনই কানে বেশ জোরে টান অনুভব করলো। পাশে তাকিয়ে আম্মুকে আবিষ্কার করলো নোভা। নোভার সামনের দাঁতগুলো দেখিয়ে আম্মুকে ইমপ্রেস করার ব্যর্থ চেষ্টা করলো। শরবতে কি মিশিয়েছিলি? আমি কিছু করিনি। আবারও মিথ্যা কথা বলছিস। আমি বেশি কিছু করিনি। হলুদ, মরিচ আর লবণ, জর্দার রং মিশিয়েছি। নোভা কোথায় রে তুই? আম্মু আব্বু ডাকছে, কাঁটা ছাড়ো। আম্মু রাগ করে সামনের থেকে চলে গেল। নোভা ধীর পায়ে আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আব্বু নোভাকে এনাজের সাথে পার্সোনালি কথা বলার জন্য নোভার রুমে পাঠালো। আপনি এখানে কি করছেন? আঙ্কেল কেন আমাকে তোমার এখানে আসতে বলেছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। মোহাম্মদ এনাজ আহমেদ, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনাকে আমার একটুও পছন্দ নয়। কিছুদিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে। ভালো করে বলছি, রাজি হয়ে যাও, নয়তো আমি আঙুল বাঁকা করতে বাধ্য হব। হাত মুঠ করে রাগ নিয়ন্ত্রণ করতে চাইছে সে। মুখের রংটাও বিবর্ণ হচ্ছে। নোভা উল্টো দিকে ঘুরে এক নিঃশ্বাসে বলল, আমার পক্ষে আপনাকে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। আমি আপনাকে সহ্য করতে পারি না। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ পেয়ে পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেল নোভা। এনাজের চোখ মুখ রাগে লাল বর্ণ ধারণ করছে। নোভার সাধের ড্রেসিং টেবিলের আয়নার 12টা বেজে গেছে। রাগে এনাজের কপালে রগ ফুলে ফেপে উঠেছে। চোখ দুটো অসম্ভব লাল ও সাপের মতো ফোসানোর আওয়াজ পাচ্ছে নোভা। নোভা ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। এ কিরকম রূপ দেখছে এনাজের। নোভার তো ভয়ে অলরেডি হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। শুধুমাত্র বিয়েতে রাজি হয়নি বলে এমন হিংস্র রূপ। 8 দিন পর রেস্টুরেন্টের ভেতর মুখ গোমড়া করে ভয়ে ভয়ে বসে আছে নোভা। নোভা একা নয়, সাথে ধলা এনাজও আছে। দেখতে আসার দিন যা ভয় দেখিয়েছিল তাতে এখন নোভার এনার্জির দিকে তাকাতেই ভয় করে। নোভা এই ভয় পাওয়া মুখটা দেখে এনার্জি বেশ মজা পাচ্ছে তা নোভা ভালোই বুঝতে পারছে। নোভা কিছুতেই আসতে চায়নি। আব্বু জোর করে ওদের কথা বলতে পাঠিয়েছে। মুখোমুখি বসে আছে দুজনে। কখন থেকে এক ধ্যানে নোভার মুখের দিকে হা করে তাকিয়ে আছে এনাজ। নোভার অনেক অস্বস্তি লাগছে। নোভা এদিক সেদিক তাকিয়ে তার ধ্যান ভাঙানোর চেষ্টা করছে। এরকম করে হাঁ করে কি দেখছে? নিজের কাছে বিরক্তি লাগছে। কোনো মেয়েকে জীবনে দেখেনি নাকি? আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি না আব্বু আম্মু কি রেখেই 2 সপ্তাহ পর এটার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আল্লাহ জানে। আমায় তো চেনো না চান্দু। আমি বিয়ের আগে পালাবো, কিন্তু তাতে তো আমার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। সবাই আব্বুকে অপমান করবে। আমি তা হতে দিতে পারি না। আমার আব্বুকে কেউ আমার জন্য আঙুল তুলে কটু কথা শোনাবে, তা আমি হতে দিব না। তাহলে আমি কীরকম মেয়ে হলাম? আব্বুর বড় মেয়ে আমি। আমাকে নিয়ে আব্বু অনেক আশা করে, আর আমি কিনা তার মাথা নিচু করার কথা ভাবছি। আমার খুশি না হোক, আব্বু আম্মুর খুশির জন্য হলেও আমি বিয়েটা করতে হবে। নোভা, তোর মনে রাখতে হবে সব সময় বাবা মা যা করে আমাদের ভালোর জন্যই করে। নোভা মনে মনে বহু কথা ভেবে মন খারাপ করে ফেলল। অপরদিকে এনাজ এক দৃষ্টিতে নোভার চোখের দিকে তাকিয়ে আছে। 2 বছর আগে ঠিক এই মায়াবী চোখের পাগল হয়েছিল। নোভার চেহারার মধ্যে ওর চোখ দুটো অনেক মায়াবী। এনাজ 2 বছর আগে নোভাকে দেখেছিল। সেদিন আপাদমস্তক বোরখায় ঢাকা থাকলেও চোখ দুটো খোলা ছিল। সেই চোখের মায়ায় পরে ভালোবেসে ফেলেছিল। কিছুদিনের মধ্যে পুরো চেহারা দেখে ও তার সমস্ত তথ্য জোগাড় করে ফেলেছিল। তারপর থেকে প্রায় সময় লুকিয়ে লুকিয়ে সেই চোখ দেখেছে সে।
ভাবতেও অবাক লাগে এনাজের কাছে আজ সেই মেয়ে তার হবু বউ। আমি তো ওর হবু চোখের দিকে তাকিয়ে সারা জীবন কাটাতে পারবো। এই মায়াবী চোখ দুটো আমায় এত কাছে টানে কেন, যা দেখে আমি বারবার প্রেমে পড়ে যাই। যেদিন তোমায় দেখেছিলাম সেদিন মনে মনে শপথ করেছিলাম তোমাকে আমি বিয়ে করে নিজের করে নিব, সারাদিন তোমার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিব। ও হ্যালো মিস্টার, আমার চোখের দিকে তাকিয়ে সারাদিন কাটিয়ে দেবেন নাকি? এইভাবে সারাদিন কাটাতে চাই তোমার চোখের দিকে তাকিয়ে। কথাটা বলে নোভার দিকে এনাজ অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। নোভা তার দিকে দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি মনে মনে যে কথাটা বললাম ও সেটা প্রকাশ্যে কিভাবে বলল? আমি আবার প্রকাশ্যে কি বললাম? এই মিয়া, আপনার মাথা কি গেছে? আমি আবার কি করলাম? আপনি কি করেননি তা বলেন। ওয়েটার সেই কখন কফি দিয়ে গেছে, কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে, আর আপনার কোনো হুঁশ নেই, হাঁ করে আমাকে গিলছেন। তুমি খাচ্ছ না কেন? আমাকে ঝাড়ি দিচ্ছ যে, নিজে না খেয়ে আমাকে ঝাড়ি মারছো? চেহারার দিকে এরকম হাঁ করে এত থাকলে আমি খাবো কি করে? আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমি খেতে পারি না। এনাজ চোখ নামিয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। এনাজের এরকম শান্ত ভঙ্গিতে কফি খাওয়াটা নোভার কাছে কোনো ঝড় আসার ইঙ্গিত দিচ্ছে। সেদিনের পর থেকে নোভার এনাজকে ভালোই ভয় করে। হঠাৎ করে এনাজ বলল, নোভা, তোমার কি রকম ছেলে পছন্দ? হঠাৎ এমন প্রশ্ন? তুমি কি সোজা কথায় উত্তর দিতে পারো না? এত কথা বলো কেন? বসে তো ধমক দেন কেন? প্রথম, আমার ভিলেন টাইপের ছেলে অনেক পছন্দ, তবে সাইকো টাইপের ছেলে নয়। আর দ্বিতীয়, ছেলে হলো বিবাহিত, আগের বউ একটা ছোট্ট কিউট বাচ্চা রেখে মারা গেছে। অনেক ইচ্ছা আমার স্বামীর দ্বিতীয় বউ হওয়ার। আগে বউ অবশ্যই মৃত হতে হবে, আর আমার স্বামী যাতে আগের ঘরের কোনো ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা থাকে, ছেলে হোক কিংবা মেয়ে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তবে বাচ্চার বয়স কয়েক মাস থেকে 3 বছর পর্যন্ত হতে হবে। 3 বছরের বেশি সময়, 3 বছরের বেশি বয়স হলে চলবে না, কারণ 3 বছরের বেশি হলে বাচ্চা বুঝে যাবে আমি তার আপন মা নই। কারণ 3 বছরের পর থেকে বাচ্চাদের জ্ঞান হওয়া শুরু হয়, ওরা বুঝতে পারে কে আপন কে পর। আর আমি ওই বাচ্চাটাকে এমনভাবে লালন পালন করব যাতে কেউ বলতেও বুঝতে না পারে আমি তার সৎমা। আমি সৎমা নামক বস্তুটা কখনো তাকে বুঝতে দিতে চাই না। সবাই যেন বুঝে নেয় সব মেয়ে এক নয়। কিছু মেয়ে আছে যারা সতীনের সন্তানকে নিজের সন্তানের চোখে দেখে, কিন্তু আফসোস সবাই তো আমার মতো বুঝে না। আমার এই 2 রকম ছেলে চাই, হয় ভিলেন টাইপের নয় বিবাহিত, যার দ্বিতীয় বউ হয়ে তার ছোট্ট বাচ্চাকে নিজের সন্তানের মতো আদর স্নেহে মানুষের মতো মানুষ করব। পুরো রেডিমেড ফ্যামিলি আর কি। বিশেষ দ্রষ্টব্য। আমারও এই 2 রকম ছেলে ভীষণ পছন্দ। উপরের প্যারায় যা বলছি সব আমার মনের কথা। উপরোক্ত মন মানসিকতা পুরোটাই আমার। জানি না কে কি ভাববেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। অদ্ভুত পছন্দ তো, আই লাইক ইট। আফসোস তোমার 2 টাইপের পছন্দের মধ্যে আমি একটাতেও নেই, তাই মনে হয় আমাকে বিয়ে করতে চাইছো না। তবে এখন আর আপনাকে বলে কি হবে? 15 দিন পর তো আপনার সাথে আমার বিয়ে হয়ে যাবে। আপনি তো চাইলেও আমার পছন্দের ছেলে খুঁজে দেবেন না, আমাকে জোর করে বিয়ে করে নেবেন। এই মেয়ে, তোমাকে কি বলেছি আমি তোমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিব? এত বেশি বোঝো কেন? কম বুঝলে হয় না? আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আর আপনি ইদানিং আমাকে অনেক ভয় দেখান, আমি কিন্তু কান্না করে দিব এখন। আপনি একটু ভালো না, অনেক পচা। আরে করছোটা কি? কেউ শুনলে কি বলবে? চুপ করো প্লিজ। তুমি কি শুরু করলে? আপনি আমায় বকলেন। নোভা কথাটা বলে হাত পা ছুঁড়ে মেঝেতে বসে কান্না শুরু করলো। আসলে অভিনয় করছে নোভা, যাতে সে বিরক্ত হয়ে নোভাকে বাসায় চলে যেতে বলে। কিন্তু এনাজ তা না করে নোভাকে আলতো করে গালে হাত রেখে বলল, তুমি প্লিজ কান্না করো না, মানুষ খারাপ বলবে। উঠে পড়ো। তুমি যদি এখন না ওঠো তাহলে আমি কোলে তুলে চেয়ারে বসিয়ে দিব। আর যদি তুমি লক্ষ্মী মেয়ের মতো উঠে বসো তাহলে তোমাকে আমি অনেকগুলো লিপস্টিক দিব। লিপস্টিকের কথা শুনে নোভা চোখ মুখ মুছে ভালো মেয়ের মতো চেয়ারে বসে পড়ল। মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে তড়িঘড়ি করে তাকে বলল, কই আমার লিপস্টিক দিন। কিসের লিপস্টিক? তুমি বাচ্চাদের মতো করে কান্না করছিলে আর আমি তোমার কান্না থামানোর জন্য বললাম। বাচ্চাদের কান্না থামানোর জন্য তো কত কিছু বলি আমরা।
কত কিছু দিতে চাই, তাই বলে সবসময় কি সবকিছু আমরা দেই? এনাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে আরাম করে চেয়ারে বসলো। নোভা তো রাগে লুচির মতো ফুলছে। নোভাকে ঢপ দিল এনাজ। অনেকদিন ধরে তোমাকে কথাটা বলবো বলবো ভাবছি, জানি না তুমি কথাটা কিভাবে নিবে, তবুও আমি আজ বলবো, কারণ এটা আমার মনের কথা। 2 বছর নিজের মাঝে লুকিয়ে রেখেছি, কিন্তু আজ আর লুকিয়ে রাখতে চাই না। ভালোবাসার তুইটাকে নিজের করে নিতে চাই। মনে সব কথা জানিয়ে দিব তোমাকে। ভীষণ ভালোবাসি তোমাকে নোভা, অনেক পছন্দ করি তোমাকে। তোমার ওই টানা টানা চোখের মায়ায় আমি বহু আগে পড়েছিলাম, যেই মায়া আমাকে মোহ দ্বারা ঘিরে রেখেছে। সবাই তো গোলাপ দিয়ে প্রপোজ করে, কিন্তু আমি তোমার প্রিয় লিপস্টিক দিয়ে প্রপোজ করলাম। আই লাভ ইউ, আই এম রিয়েলি লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? প্লিজ অ্যান্সার মি। আচ্ছা, মোহাম্মদ এনাজ আহমেদ কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করেছে নাকি? আমাদের দেখা হলো কিছুদিন আগে, আর উনি বলছেন 2 বছর আগে আমাকে রেখেছেন। তাছাড়া যে লিপস্টিক নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছিল, আর সেই লিপস্টিক দিয়ে আমাকে প্রপোজ করছে। উফ, 15 দিন পর আমাদের বিয়ে, আমাকে জোর করে বিয়ের জন্য রাজি করে এখন জিজ্ঞেস করছে উইল ইউ ম্যারি মি। এত ঢং যে কোনো ছেলে করতে পারে তা আমার জানা ছিল না। কি ভাবছো? আমি জানি তুমি ভাবছো তোমাকে জোর করে বিয়ে করতে রাজি করে। আমি এখন আবার কেন জিজ্ঞেস করছি, কেন উইল ইউ ম্যারি মি? এম আই রাইট? আই এম সরি, তখন হঠাৎ করে খুব রাগ উঠে গিয়েছিল। আমি কোন দিক দিয়ে খারাপ বলো? আমি তো তোমার জন্য যোগ্য, কিন্তু তারপরও তুমি আমাকে মুখের উপর মানা করে দেওয়ায় আমার মাথা খুব গরম হয়ে গিয়েছিল, তাই এমন করেছি। আই এম সরি ডিয়ার। তাই এখন ভালো করে জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে তোমার স্বামী হওয়ার সুযোগ দিবে? তুমি যদি লিপস্টিক বক্সটা নাও, তাহলে আমি ধরে নিব তুমি রাজি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নোভা কোনো কথা না বলে আস্তে করে উঠে চলে এলো। ইচ্ছে করছে লিপস্টিকের বক্সটা নিয়ে দৌড় দিতে, কিন্তু বক্স নিলে তো ভেবে নিবে নোভা তাকে মেনে নিয়েছে, তাই দৌড় দিল না। কিন্তু লিপস্টিকের বক্সটাকে ফেলে চলে যেতে বুকটা ফাটে যাচ্ছে। কিছু দূর গিয়ে আবার দৌড়ে চলে এলো। এনাজ নিচের দিকে মন খারাপ করে এখনো হাঁটু গেড়ে বসে আছে। নোভা চিলের মতো ছো মেরে লিপস্টিকের বক্সটা নিয়ে সেকেন্ডের মাঝে দৌড় দিল। কি হলো এটা? নোভা লিপস্টিকের বক্স নিয়ে দৌড় দিতে গিয়ে একটা চেয়ারের সাথে বেজে ঠাস করে নিচে পড়ে গেল। এনাজ এগিয়ে এসে একটা টেডি স্মাইল দিল আর নোভার মুখের সামনে ঝুঁকে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ ও নোভার মুখের মাঝে বেশ কয়েক ইঞ্চির দূরত্ব। পরের দিন ডান কানে মোবাইল ধরে বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক উকি মারছে এনাম। যদিও সে জানে তার বড় ভাই এনাজ এখন কিচেনে রাতের রান্না করছে, তবুও গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ওর ভীষণ ভয় করছে। এনাম ও নিতুয়া অনেক দিনের সম্পর্ক। নিতুয়ার বাড়িতে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, কিন্তু এনাম তো তার ভাইয়ের আগে বিয়ে করতে পারে না, তাই এনাজের বিয়ের জন্য উঠে পড়ে লাগছে। কি ব্যাপার, চুপ হয়ে গেলে যে? তোমার ভাইয়ের বিয়ের কি খবর? কবে তোমার ভাই বিয়ে করবে আর আমাদের বিয়ে হবে? ভাইয়ের বিয়ের 10-12 দিন বাকি আছে, কিন্তু ভাইয়ের বিয়ের পর আমরা বিয়ে করতে পারবো না। আমাকে অস্ট্রেলিয়া গিয়ে নিজের ক্যারিয়ার করতে হবে, নয়তো বিয়ের পর তোমাকে খাওয়াবো কি? খুব ভালো ডিসিশন নিয়েছো। তুমি অস্ট্রেলিয়া যাবে একদিক দিয়ে আর বিয়ে হয়ে যাবে আরেক দিক দিয়ে আমার। তখন কপাল চাপড়িও। তুমি যখন তোমার ক্যারিয়ার নিয়ে ফিরবে তখন দেখবে আমি বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, নয়তো শ্বশুরবাড়ি গিয়ে পাতিল মারছি। তাহলে আমি এখন কি করব? তুমি বলো কি করতে পারি। তোমার কথা মতো ভাইয়াকে বিয়ের জন্য রাজি করলাম, যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়। কিন্তু পরে ভেবে দেখলাম আমার মতো ক্যারিয়ারহীন ছেলেকে মেয়ে দেবে কে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে এনাম? আমাকে তোমার বাগদত্তা বানিয়ে যাও, তারপর তুমি অস্ট্রেলিয়া যাও। তাহলে তোমাকে হারানোর ভয় আর আমার থাকবে না। তোমার ক্যারিয়ার গঠনের পর তুমি দেশে আসলে বিয়ে করে নেব। দেখা যাক কি হয়। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিব। তুমি শুধু আমাকে একটু সময় দাও। আমার কোনো সমস্যা নেই, তবে এতটা সময় নিও না যাতে করে আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলো। দুজন আরও নানান বিষয় নিয়ে কথা বলল। কথা শেষ করে মোবাইলের আলোটা অফ করতেই এনামের কানে জোরে টান পড়ল। এনাম ঘুরে এনাজকে দেখে একটু ঘাবড়ে গেল। ভাইয়া ছাড়ো, আমার লাগছে। এই জন্য তুই আমার বিয়ের জন্য এত পাগল হয়ে গিয়েছিলি? আমার মনে একটা খটকা লেগেছিল, তখন অবশ্য আমি সেটাকে পাত্তা দেইনি। এখন দেখছি আমার মনের খটকাটাই সঠিক হলো। তুমি সব শুনে ফেলেছ? অফকোর্স, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এর সলিউশনও তুমি খুঁজে দিবে। ওকে, তুই নিশ্চিন্তে থাক, আমি সব ব্যবস্থা করছি। তুই যাতে খুশি, আমিও তাতে খুশি।
এনাম অবাক হয়ে এনাজের দিকে তাকিয়ে আছে। এত সহজে তার ভাই মেনে নেবে সেটা সে কখনো ভাবেনি। শক্ত করে ভাইকে জড়িয়ে ধরল এনাম। নিশ্চয়ই তুই ভাবছিস আমি এত সহজে মেনে নিলাম কেন? তোর ভাবিকেও আমি 2 বছর ধরে ভালোবাসি। তোর অবস্থায় আমিও এতদিন ছিলাম। অবশ্য তোর নিতুর মতো নোভা যদিও আমায় ভালোবাসে না, কিন্তু আমি তো বেসেছি। আমি ঠিক যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতে আমার ভাইকে পড়তে দিতে চাই না। তার মানে ভাইয়া তুমি ভাবিকেই এতদিন ভালোবাসতে? তোমার ডায়েরিতে যে মেয়েটার নাম সেটাই ভাবির? তুই বুঝি আজকে জানলি? আমি ভাবির নাম জানতাম না, তার মায়ের মুখে কয়েকবার শুনেছিলাম, কিন্তু তখন বিষয়টা অতটা গুরুত্ব দেইনি। এখন মনে এলো তুমি তো হেভি জিনিয়াস। কেন? নিজের নামের সাথে কি সুন্দর করে ভাবির নাম জুড়ে রেখেছ, নামটাও মিলিয়েছো বেশ। এমন ভাবনাগুলো কোথায় পাও? নোভানাজ নামটা জাস্ট ওয়াও। তোমার মাথায় খেললো কিভাবে নামটা? আমি তো পড়তেই চেয়েছিলাম ডায়েরিটা, কিন্তু তুমি ছৌ মেরে আমার থেকে ডায়েরিটা নিয়ে লোকাপে রেখে দিলে, একটু পড়তে পারিনি। বড়দের ব্যাপারে নাক না গলানোই ভালো। তোকে তো চোখের সামনে নোভাকে দেখালামই। কিন্তু ভাইয়া ভাবি কিরকম যেন পাগলি টাইপের, সবসময় ছটফট ছটফট করে। আমার লিপস্টিক পাগলি। এরকম পাগলি টাইপের মেয়েরা না অন্যের মন চুরি করতে পারে খুব সহজে, আর তাদের মনটা থাকে অনেক সহজ সরল, কোনো প্যাচ নেই। তুমি কি এর মধ্যে ভাবির সাথে কথা বলেছ? 2 দিন কোম্পানির কাজে অনেক ব্যস্ত ছিলাম, নোভার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। দেখি আজ একটা কল করব। অনেক ক্ষুধা লেগেছে, চলো খেতে যাই। চল। খাওয়ার পর তোর ভাবির সাথে কথা বলবো। এনাজ সেদিন নোভার সামনে এসে শয়তানি হাসি দিয়েছিল, যা দেখে নোভা বেশ ভয় পেয়ে গিয়েছিল। মনে করেছিল এই বুঝি এনাজের উপর রাগ ছাড়বে, কিন্তু নোভাকে অবাক করে দিয়ে এনাজ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। নোভার কাঁধে নিজের একটা হাত রেখে শক্ত করে জড়িয়ে নিল, তারপর ধরে ধরে বাইকের সামনে নিয়ে এলো। সাবধানে বাইক চালিয়ে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল। নোভা সেদিন বাসায় বসে ব্যাঙের মতো দুটো লাফ দিয়ে লঙ্কি ড্যান্স গান ছেড়ে ওড়াধুরা ডান্স করছে। এতগুলো লিপস্টিক পেয়ে খুশিতে আত্মহরা হয়ে গিয়েছিল। কি থেকে কি করবে তা ভাবতেই পারিনি। নোভার মা দেখে খুব খুশি হয়েছে, কারণ সে ধরে নিয়েছে তার মেয়ে এনাজকে অনেক পছন্দ করেছে। পছন্দ না করলে তো আর বাসায় এসে এরকম করে খুশিতে নাচতো না। লিপস্টিক পাগলি তো পুরো বক্সের লিপস্টিক সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখে সেখান থেকে এক একটা করে নিজের ঠোঁটে পরখ করে দেখছে। ঘুমের সময় সারা বিছানায় লিপস্টিক বিছিয়ে রেখেছিল। ইভাকে একটা লিপস্টিকও ধরতে দেয়নি। লিপস্টিক বক্সটা ঘুমের ঘরে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল, যাতে কেউ নিতে না পারে। বিছানায় পায়ের উপর পা তুলে আরাম করে বড় ইয়ের মিষ্টি আচার খাচ্ছে নোভা। আজ রাতে ভাত খাবে না। সব সময় রাতে খাবার খেতে বিরক্ত লাগে। আম্মু এসে এক গাদা বকা দিয়ে চলে গেল, কিন্তু নোভার কোনো রিয়াকশন নেই। নোভা খুব মনোযোগ সহকারে আচারের দিকে তাকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছে। শেষ পর্যন্ত আম্মু বিরক্ত হয়ে রুম থেকে বিদায় নিল। আম্মু বের হওয়ার কিছু সময় পর ইভা 1 গ্লাস দুধ নিয়ে রুমে প্রবেশ করলো। বইনে আম্মুর গ্লাস খালি করে দিতে বলছে। তা আমাকে বলতেছিস কেন? তুই গ্লাস খালি করে নিয়ে যা। তুমি কে খালি করে দাও? ছি, আমি খাবো না, দুধে গন্ধ লাগে আমার। কথা না বলে এক নিঃশ্বাসে দুধটুকু শেষ করে দাও, নয়তো আমি আম্মুকে বলে দিব তুমি দুধ খাওনি। তুই গ্লাস খালি চাচ্ছিস তো দে, আমার কাছে দে, বেসিনে ফেলে দিয়ে তোকে খালি গ্লাস দিচ্ছি। ভালো হবে না কিন্তু, আমি আম্মুর কাছে বিচার দিব। যা দে, তোকে মানা করেছে কে? আম্মু দেখো, বইনে দুধ খেতে চাইতেছি না, বসে বসে আচার কিলতেছে। আমি দুধ খেতে বলছি, কিন্তু বইনে আমারে বলে সে নাকি বেসিনে দুধ ফেলে দিবে। তুমি কিছু বলো। কুটনি বুড়ি, আম্মুকে বানিয়ে বানিয়ে কথা বলা হচ্ছে না? তোর মতো বোন থাকলে আর শত্রুর দরকার নেই। দিন 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 আমারও আসবে। আম্মু পাশের রুম থেকে চেঁচিয়ে বলল, নোয়া ভালোই ভালোই গ্লাসের দুধ শেষ কর, নয়তো আমি এসে জোর করে খাইয়ে দেবো। আমার যেন 2 বার বলতে না হয়। এই বুড়ি বয়সে আমার হাতে মার খাস না। 2 দিন পর পরের বাড়ি চলে যাবি, আর সে বলে কি না এটা খাবে না ওটা খাবে না। আল্লাহ জানে তোর মতো মেয়েকে নিয়ে এনার সংসার করবে কিভাবে। ওর জীবনটা বোধহয় শেষ করে দিবি। তুমি কি আমার মা নাকি শাশুড়ি? এরকম শাশুড়িদের মতো কথাবার্তা বলা শুরু করলে কবে থেকে? হ্যাঁ। নোভা রেগে কটমট করে তাকাতে ইভা একটা মেকি হাসি দিয়ে ভ্রু নাচালো, যার মানে হলো, কি বইনে কেমন দিলাম? আমার কথা না বলার মজা তো বুঝে গেছো, তাই না? তোকে আমি দেখে নিব, কুটনি বুড়ি একটা। ভালো করে বলছিলাম, ভালো লাগে নাই। এখন আম্মুর বকা খেয়ে
ভদ্র মেয়ের মতো খেয়ে নেবে। তুমি কি বকা না খেয়ে কোনো কাজ করতে পারো না? চুপ কর। কিছু সময় পর ইভা এসে নোভার সাথে ভাব ধরতে লাগলো। এতক্ষণ সে নোভার হাতের আচার খেয়াল করেনি। নোভার পাশে বসে ভাব জমানোর জন্য মিষ্টি কণ্ঠে বলল, বইলে তুমি না কত ভালো। আমার 10টা না 5টা না একটা মাত্র বড় বোন। তোমাকে আমি কত ভালোবাসি। এত কলা করে লাভ নেই, আমি তোকে আচার দিব না। লাগবো না, তোমার ওই নষ্ট আছে। আচ্ছা ভালো, যা ভাগ। প্লিজ একটু দাও। দিতে পারি, তবে এক শর্তে। তুই গ্লাসের দুধ খেয়ে শেষ করবি। আম্মুকে বলবি না আমি যে খাইনি, তাহলে তুই আচার পাবি। আমি একটু আগে এক গ্লাস শেষ করে এলাম। কি বলছিস শুনিসনি? রাজি থাকলে খা, না থাকলে আমার সামনে থেকে ভাগ। নোভা আরও কিছু বলার আগে মোবাইলটা বেজে উঠল। আন্নোর নাম্বার দেখে রিসিভ করলো না। পরপর কয়েকবার বাজলো, কিন্তু নোভা রিসিভ না করে মোবাইল অফ করে রাখলো। মাঝে মাঝে এরকম আন্নোর নাম্বার থেকে অপরিচিত ব্যক্তি কল করে খুব ডিস্টার্ব করে, তাই নোভা আন্নোর নাম্বার থেকে কল আসলে রিসিভ করে না। আল্লাহ তাআলাই জানে এসব ফালতু লোক নোভার মোবাইলের নাম্বার পায় কোথায়। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তবে নোভার একটুও ঘুম আসছে না, কারণ চোখের মধ্যে বারবার এনাচের মুখটা ভেসে উঠছে। এনাচ যখন কাঁপা কাঁপা হাতে নোভার গালের দিকে ওর হাতটা বাড়িয়ে দিচ্ছিল, তখন ওর মুখটা অনেক ইনোসেন্ট দেখা যাচ্ছিল। এখনও চোখে ভাসছে দৃশ্যটা। পরের দিন আকাশ ভেঙে বৃষ্টি। বৃষ্টির দিন নোভার কাছে একটুও ভালো লাগে না। বৃষ্টি দেখলেই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কেন সেটা নোভা জানে না। বৃষ্টির দিন দেখলে মনে একরাশ বিষণ্ণতা ও একাকিত্ব ঘিরে ধরে। তবে বৃষ্টির দিনে কাঁথামুড়ি দিয়ে ঘুমোতে ও গল্পের বই পড়তে নোভার ভীষণ ভালোবাসে, কিংবা বারান্দায় দাঁড়িয়ে মুড অফ করে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। ক্লাসরুমের সামনের বারান্দায় দাঁড়িয়ে দুই হাত ভাঁজ করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে নোভা। বাইরে মুষলধারে বৃষ্টি। হঠাৎ করে কে যেন নোভার কাঁধে হাত রাখলো। চোখ ঘুরিয়ে দেখতে পারল মৌসুমী, সিপা ও শারমিন দাঁড়িয়ে আছে। কিরে, তোর কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ নাকি? বৃষ্টির দিন তোর কি হয় বলতো? আমি খেয়াল করে দেখেছি তুই বৃষ্টি দেখলেই মন খারাপ করে ফেলিস। আমার বৃষ্টির দিন একটুও ভালো লাগে না, অনেক বিরক্তি করে দিই। চারদিকে কাদায় মাখামাখি রাস্তাঘাট পানি দিয়ে পরিপূর্ণ, কোথাও যাওয়া যায় না। সারাক্ষণ ঘরে বসে থাকো, একটু বের হলেই ধপাস করে আছাড় খেতে হয়। মোট কথা বোরিংও, উফ, ডিসগাস্টিং একটা দিন। এত অভিযোগ তোর বৃষ্টির দিন নিয়ে, দেখবি তোরও একদিন ভালো লাগবে। ভালো লাগার দিন হারিয়ে গেছে। স্কুলে থাকলে বৃষ্টির দিনে অনেক ভালো লাগতো। তাও স্কুলে যেতে হবে না, অথবা ক্লাস কম হবে, সেই খুশিতে প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতাম যাতে অনেক দিন বৃষ্টি থাকে। বাইরে গিয়ে সবাই মিলে একসাথে বৃষ্টিতে দৌড়ঝাঁপ করতাম। সেই ছোটবেলা এখনও রঙিন স্মৃতির পাতায় অমলিন থাকবে সেই মুহূর্তগুলো। অনেক মিস করি সেই দিনগুলো। আফসোস করি আবার যদি ফিরে পেতাম সেই রঙিন মুহূর্তগুলো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, কিন্তু এখন ভাবি কেন বড় হলাম। ছোটবেলাটা উকি দিয়ে বলে, কিরে বড় না হতে চেয়েছিস? এখন কেমন লাগে? দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো উত্তর দিতে পারি না আমি। সত্যি সেই দিনগুলো অনেক আনন্দদায়ক ছিল। কিছুই বুঝতাম না, তবে দিনগুলো ছিল অন্যরকম ভালো লাগা। আজ ছুটে যেতে ইচ্ছে করছে সেই ছোটবেলায়। যত বড় হচ্ছে তত নিজের প্রতি তিক্ত হয়ে যাচ্ছি। কারণটা হলো পৃথিবীর স্বার্থপরতাগুলো চোখের সামনে দৃশ্যমান হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু স্বার্থের খেলা। নোভা, তুই কি বৃষ্টিতে ভিজিস? না, মানে অনেকে আছে বৃষ্টি পছন্দ না করলেও বৃষ্টির সময় মন খারাপ করলে বৃষ্টি স্নান করে। আমার বৃষ্টির দিন মন খারাপ হয় মৌসুমি, মাথা খারাপ নয়। আমার বৃষ্টি পানি যে কোন জন্মের শত্রু আল্লাহ জানে। সামান্য কয়েক ফোঁটা পানি আমার মাথায় পড়লে অটোমেটিক মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়। যদি একটু বেশি পানি মাথায় পড়ে তাহলে ঠান্ডায় আক্রমণ করবে। আর বৃষ্টি স্নান করলে এক সপ্তাহ জ্বরের কারণে বিছানার থেকে উঠতেই পারবো না। শুধু কি আমি বৃষ্টি পছন্দ করি না? তোর মাথা দেখছি অনেক ভিআইপি, তাহলে কাকে জিজ্ঞেস করছি? মানুষটাও তো ভিআইপি, আর মাথাটা কি সাধারণ হবে? দেখছিস নোভা, তোকে পাম্প দিয়ে পুরা ফুলাই ফেলতেছে। অনেক ফুলছে, একটু পর বাস্ট হব। বিয়ের শপিং শেষ? আমি কি জানি, যার বিয়ে তাকে জিজ্ঞেস কর। আমরা কিন্তু তোর বিয়েতে 2 দিন আগে যাব। তুই দাওয়াত দিলে দে, নয়তো না দে। আমি ভিক্ষুক দেখেছি, কিন্তু তোদের মতো এরকম ভিক্ষুক দেখিনি।
এসব ব্যবসা কবে শুরু করলি? কি বললি তুই? আমি ভুল কিছু বলিনি। তিনজন চোখ লাল করে নোভার দিকে তাকালো। নোভা মিটমিট করে হাসছে। সামনে এগিয়ে এসে ইচ্ছে মতো নোভাকে মারতে লাগলো। এদিকে এনাজের অফিসের কাজ শেষ হয়ে গেছে ঘন্টাখানিক আগে। আজকাল অফিসের কাজের চাপ কমে আসছে, তারপরেও সে অফিস ফাঁকি দেয় না। সামনে বিয়েতে অনেকদিন ছুটি নিতে হবে, তাছাড়া বিয়ের কত কাজ বাকি আছে। যদিও আত্মীয় স্বজন তার বেশি নেই, টাকা থাকলে দূর সম্পর্কের মামা চাচাও খবর রাখে, কিন্তু টাকা না থাকলে নিজের আপনজনেও খবর রাখে না। জানালা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বৃষ্টি তার খারাপ লাগে না, অন্যরকম ভালো লাগা কাজ করে। রুমের সামনে জিশান এসে দরজায় কড়া নাড়ল। আসবো? তুই আবার পারমিশন নিতে পারিস? ভেতরে তো আসতে দে ভাই। অনুমতি নেওয়ার কি প্রয়োজন আদৌ আছে জিসান? বেশি বক বক করিস তুই, ভেতরে আসার পারমিশনটা দে। তুই আমার কাছে পারমিশন চাইছিস? ঢং না করে চলে আয়, তোর পারমিশনের কোনো দরকার নেই। ধন্যবাদ ভাই। ভেতরে ঢুকতে ঢুকতে কথাটা বলল জিশান। ভেতরে ঢুকে এনাজের পাশের চেয়ার টান দিয়ে বসে পড়ল। এমন ব্যবহার করলি কেন? তুই তো কখনো আমার পারমিশন নেস না। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? আজ সূর্য ওঠেনি, তোর রুমের অপোজিটে কোম্পানির বস দাঁড়িয়েছিল, তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। এই মুহূর্তে যদি আমি তোর পারমিশনটা না নিয়ে আসি তাহলে আমার জব নিয়ে টানাটানি পড়ে যাবে, তাই এরকম বিহেভিয়ার। আমারও খটকা লেগেছিল, আমি ভাবলাম তোর মাথা আবার আউট হয়ে গেল নাকি। তা ভাই বিয়ের খবর কি? আর খবর, তোরা ছাড়া আমি একা কিছু করতে পারবো নাকি? কিছুই বুঝি না। বিয়ে তো জীবনে প্রথম করছি, কোনো আইডিয়া নেই। গার্ডিয়ান থাকলে এসব নিয়ে আমার কোনো টেনশন করতে হতো না। এমন ভাবে বলছিস যেন আমার 4-5টা বিয়ে হয়েছে, আমার ভালো আইডিয়া আছে এ ব্যাপারে। এখনো কপালে একটাই জুটলো না, 4-5টা ভেবে হাত পা কাঁপছে। এক বউর জ্বালায় বেঁচে থাকার ইচ্ছে মরে যাবে, আর তো 4-5টা। আল্লাহ, এসব ভাবতে আমার গা গরম লাগছে। আর যদি বাই চান্স তোর বউর মতো ছাগল পাগল হয় তাহলে আমার জীবনটা তো তেজপাতা দুনিয়া পাতা হয়ে যাবে। বেঁচে থাকার ইচ্ছেটা চাঁদের দেশে বাড়ি দিবে। তুই কিন্তু আমার নোভাকে অপমান করছিস। আমার হবু বউয়ের নামে কোনো ফালতু কথা কিন্তু আমি অ্যালাউ করব না জিসান। শালা, এখনই তুই বিয়ে হতে না হতে বউর পক্ষে টানা শুরু করেছিস, আর তো দিন পরেই রয়েছে। এনাজ মুখ গম্ভীর করে কিছুটা রাগী স্বরে কথাটা বলেছিল, যা দেখে জিশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। সেটা দেখে এনাজ ফিক করে হেসে উঠল। আমি মজা করছিলাম ইয়ার, তুই সিরিয়াস ধরে নিয়েছিস? যা শালা, আমায় তো ভয় পাইয়ে দিয়েছিলি। তবে একটা কথা সত্য, নোভা একটু পাগলি টাইপের মেয়ে, প্রচুর লিপস্টিক পাগলি। ওর এসব পাগলামিগুলো দেখেই আমি ওর প্রতি আরো বেশি উইক হয়ে গিয়েছি। ওর পাগলামিগুলো আমায় বাধ্য করে ওকে ভীষণ ভালোবাসতে। প্রেমে মরা জলে ডুবে না, তোকে দেখে আমার গানটা মনে পড়ে যাচ্ছে। বৃষ্টি কমে আসছে, আমার এখন বের হতে হবে। আজ একটু নোভার কলেজের দিকে যাব। গতকাল রাতে এতগুলো কল করলাম কিন্তু ধরেনি, তার হিসেব চুকাতে হবে। যা যা জলদি যা, দিন তো তোদেরই। আমাকে একটু তোর শালিকের সাথে সেটিং করে দিস, আমারও তো বিয়ে করতে হবে তাই না? বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তবুও বাবা মা বোঝে না। এবার তোর শালিকাকে বিয়ে করে ঘরে তুলবো। রাতে আর কত একা একা ঘুমাবো বল, এবার একটা বিয়ে করতেই হবে। জিশান এক চোখ মেরে টিটকারি মারল এনাজকে। এনাজ হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। এদিকে নোভা কলেজ ছুটি হতেই বাসার দিকে রওনা দিল নোভা। বৃষ্টির বেগটা অনেকটা কমেছে, কিন্তু বিধিবাম। বাস স্ট্যান্ড পর্যন্ত যেতেই ঝুপঝুপ করে বৃষ্টির তেজ বেড়ে গেল। বাধ্য হয়ে নোভাকে একটা ছাউনির নিচে দাঁড়াতে হলো। এনাজ বাইক করে কলেজের দিকেই আসছিল। হঠাৎ করে বৃষ্টি বেড়ে যাওয়ায় নোভা যে ছাউনিতে দাঁড়িয়েছে সেই ছাউনিতে এসে বাইক পাশে রেখে দাঁড়ালো। মাথা ছাড়তে ছাড়তে চারিদিকে চোখ বোলাচ্ছে এনাজ। দুটো মায়াবী চোখের দিকে তাকিয়ে তার পুরো পৃথিবী থেমে গেল। এই চোখগুলো তার অনেক চেনা, যতবার দেখে ততবারই এর প্রেমে পড়ে যায়। এনাজের মনে এখন একটা গানই গিটার বাজিয়ে শোনাচ্ছে, ওই তোর মায়াবী চোখ, লা 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 লা, আচল হয়ে যাব। এই গানটা মনের মাঝে ঘন্টা বাজিয়ে বারবার মনে হচ্ছে এনাজের। নোভা আশেপাশে থাকলে ওর মাঝে অন্যরকম অনুভূতি কাজ করে, হয়তো এটার নামই ভালোবাসা। এনাজের ভালোবাসার তুইটাকে ঘিরে হাজারো স্বপ্ন বুনছে মনে মনে। বৃষ্টির বেগটা বেড়েই যাচ্ছে, চারিদিকে ঝুম বৃষ্টির কারণে সাদা হয়ে আছে। নোভা এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, তার আর কোনো দিকে হুঁশ নেই।
নয়তো সে এতক্ষণে এনাজকে দেখে ফেলতো। এনাজ ধীর পায়ে নোভার পিছনে এসে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকালো, কিন্তু তারপরেও নোভার কোনো হুঁশ নেই। কি জানি এক ধ্যানে ভাবছে সে। এনাজ যে ওর পাশে দাঁড়িয়ে আছে তাও দেখেনি। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। সারা বাড়ির সাজ সাজ রব। আজ নোভার বিয়ে। বাসায় হইচই চিল্লাচিল্লিতে নোভার মাথা ধরে আছে, বুকের ভেতরটা মোচড় দিচ্ছে। আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে নোভা। ভাবতেই দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজের রুমে 2 হাঁটুর মাঝে মাথা গুজে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে নোভা। হঠাৎ মাথায় কারো আলতো পরশ পেল। মাথা উঁচু করতেই আব্বুকে দেখতে পেল নোভা। আব্বুকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো করে হাউমাউ করে কাঁদতে লাগলো নোভা। আব্বু মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কান্না করিস না মা, আমি জানি তোর অনেক খারাপ লাগছে, তবে তোকে শক্ত হতে হবে। আমি তো জানি আমার মা কিছুতে ভেঙে পড়বে না। তুই না আমার স্ট্রং ডটার, তুই যদি কাঁদিস তাহলে কি আমার ভালো লাগবে বল? মারে, এনাজ অনেক ভালো ছেলে। আমি সত্যি চিন্তামুক্ত হব ওর হাতে তোকে তুলে দিলে। ও তোকে অনেক ভালো রাখবে। ওর চোখে আমি তোকে হারানোর ভয় দেখেছি। যার চোখে আমার মেয়েকে হারানোর ভয় আছে তাকে কখনো কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিস না, তাহলে হয়তো নিজের জীবনে সুখী হতে পারবি না। আমি তোমাদের ছাড়া কোথাও যাব না আব্বু। আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না। এই বাড়ির সব কিছু ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি একা একা কী করে সামলাবো সব? আমি তো কিছু করতে পারি না। রাত 12টায় ঘুমিয়ে দিন 12টায় উঠেই দেখি মুখের সামনে খাবার হাজির। বাসায় কোনো কাজ করতে হয় না। আমার জামাই বাড়ি গিয়ে তো কত কাজ করতে হবে, এইসব ভেবে আমার বুক ফেটে চিৎকার আসছে। এই রে বজ্জাত মেয়ে, আমরা চিন্তা করছি তোর, আর তুই চিন্তা করছিস শ্বশুর বাড়ি গিয়ে কাজ করতে হবে বলে। তার জন্য এতদিন তুই বিয়ে করতে রাজি হসনি। আল্লাহ কি পাজি মেয়ে দিলে আমায়। আব্বুর কথা শুনে নোভা কান্নার মাঝেও খিলখিল করে হেসে উঠল। নোভা ইচ্ছে করে এসব কথা বলেছে, কারণ নোভা স্পষ্ট আব্বুর চোখে পানি দেখেছে। নোভা চায় না আব্বু কান্না করুক। মারে, ওই বাড়িতে গিয়ে আর যাই করিস, ছেলে দুটোর সাথে কোনো অশান্তি করিস না। তোর শ্বশুর শাশুড়ি নিজে তোকে চালাবে। ওদের সাথে মিলেমিশে বাস করিস, তাতে আমি খুশি হব। আমি তো আজ আমার কলেজার টুকরোটাকে অন্যের ঘরে পাঠাচ্ছি। বড় মেয়ে সব বাবার আদরের। আব্বু তুমি একটুও চিন্তা করো না। তোমাদের সম্মানহানি হয় এমন কাজ তোমার মেয়ে কখনোই করবে না। তুমি দেখো তোমার এই দুষ্টু মেয়েটা ঠিক সংসারী হয়ে যাবে, সবার খেয়াল রাখবে, সব কিছুর সাথে ঠিক খাপ খাইয়ে নেবে। ঠোঁট চিপে কান্না আটকানোর চেষ্টা করছে নোভা, কিন্তু কিছুতেই পারছে না। একসময় ফুপিয়ে কেঁদে উঠল। আব্বু শক্ত করে নোভার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে নিল। নোভাও আব্বু দুজনেই কাঁদছে, কারো চোখের বাঁধ ভাঙছে না। অনেকক্ষণ কান্না করার পর আব্বু নোভার মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। আব্বু চলে যাওয়ার পর রুমে ঢুকলো নোভার 3 বান্দরনী। এসেই দুষ্টুমি শুরু করলো। এবার মুখটা আজ ফোলা ফোলা, দেখে মনে হচ্ছে অনেক কান্না করছে। যেই বোনটা নোভাকে সবসময় বলতো তুই কবে শ্বশুরবাড়ি যাবে আর কবে আমি তোমার থেকে শান্তি পাবো, সেই বোনটার চোখেও আজ পানি। রুমের এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নোভা হাত বাড়িয়ে ডাকতেই দৌড়ে এসে নোভাকে জড়িয়ে ধরলো। কান্না চড়ানো কণ্ঠে বলল, বইনে আর কিছুদিন থেকে যাও না। তুমি না থাকলে আমার একটুও ভালো লাগবে না। আমি সারাক্ষণ কার সাথে ঝগড়া করব? আম্মুর কাছে কার নামে বিচার দিব? রাতে ঘুমের ঘুরে কাকে কোল বালিশ বানাবো? তুমি অনেক মিস করব। প্লিজ তুমি আজকে যেও না। ধুর বোকামে, কাঁদছিস কেন? আমি তো আগামীকালই চলে আসব। আমি না থাকলে একটু দুষ্টুমি করিস না, আব্বু আম্মুকে দেখে রাখবি, আমার পছন্দের খাবারগুলো বানিয়ে রাখবি। আমি হুট করে তোর দুলাভাইকে নিয়ে খেতে চলে আসব। একদম কান্না করিস না, আমার ভীষণ খারাপ লাগে। 2 বোন দুজনকে শক্ত করে ধরে রেখেছে। আজ তো ছেড়ে না দিলেও চলে যেতে হবে। পার্লারের মেয়েরা সাজাতে চলে আসেই ইভা বের হয়ে গেল। ওকেও তো তৈরি হতে হবে। শত হোক বড় বোনের বিয়ে বলে কথা। সিফা, মৌসুমী ও শারবিন নোভার পাশে বসে মন ভালো করার চেষ্টা করতে লাগলো। নিজের বিয়ে হলে কি হবে, কাজ তো কম নয়। সব কিছুর তদারকি করেছে এনাজ। এনামের ভরসায় যে কাজগুলো রেখেছিল সেগুলো লাটে উঠেছে। উঠবে না কেন? এনাম তো সারাক্ষণ কানে মোবাইল গুঁজে নিতুয়ার সাথে কথা বলতে ব্যস্ত। গাড়ি সাজানোর লোকের কাছে কল করে তাদের জলদি আসতে বলল এনাজ। জিশান রুমে ঢুকে জোরে একটা চিৎকার দিল, কারণ এনাজ এখনো বরের বেশি তৈরি হয়নি। এনাজ, তুই এখনো কিছুই করিসনি? আমাদের কিছু সময়ের মধ্যে বের হতে হবে। আসতে চাই ভাই, গতকাল থেকে কাজ করতে করতে আমি টায়ার্ড, প্রচন্ড মাথা ধরেছে। এখনো কত কাজ বাকি।
গাধাটাকে বলেছিলাম যে কাজ তুই করতে পারবি সেটা কারো আশায় না রেখে করে নিবি। গাধায় আমার জন্য সব কাজ রেখে দিয়েছে। আগে যদি জানতাম নিজের বিয়েতে এত কাজ করতে হবে তাহলে এত ভেজাল না করে ঘরোয়াভাবে করে নিতাম। আরে প্যারা নিস না ভাই, জাস্ট চিল কর। আমাদের ভাবি এসে মাথায় ওষুধ টিপে দেবে, দেখবি ভালো হয়ে যাবে। আরে আজকেই শুধু কষ্ট করে নে, কাল থেকে তো তোর জন্য বাবার নতুন মানুষ হয়ে যাবে। ভাবির ভালোবাসায় সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই। তোর এসব নেগেটিভ চিন্তা ভাবনা দূরে রাখিস, ভালো হয়ে যা। ভালো হতে টাকা পয়সা লাগে না, আর আমার বউ নিয়ে তোর এত মাথা না কামালেই চলবে। আমি পজিটিভলি বলেছি, কিন্তু তুই যদি নেগেটিভলি নিস আমার কিছু করার নেই। তুই কি এখন বাইরে যাবি? হ্যাঁ, কেন? তুই বাইরে গেলে পাঠাটাকে কান ধরে আমার রুমে দিয়ে যাস তো। একটু পর বরযাত্রী বের হয়ে যাবে, কিন্তু ওর তৈরি হওয়ার কোনো নামগন্ধ নেই। নিশ্চয়ই কোনো চিপায় বসে নিতোর সাথে প্রেম করছে। এই গাধাটাকে নিয়ে আমার আরেক জ্বালা। দিনকে দিন শুধু গর্দভ হচ্ছে। কমন সেন্সগুলো ওর মাথা থেকে ছুটি নিয়ে পালিয়েছে। তোর মাথা ব্যথার সাথে সাথে পড়েই গেছে নাকি? কখন থেকে এনাম বকেই যাচ্ছিস? ওকে এখন সামনে পেলে পিটুনি দিব। বকাটা তো কম হয়ে গেছে। আজকের দিনেও কি ওর এসব নিয়ে পড়ে থাকলে হবে? আমি একা কয় দিক সামলাবো বল? তোর ওপর তো চাপ পড়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে একটা কাজ করলে একটাই কমে, সেটা ওকে বোঝাবে কে? তুই হাইপার হোস না, আমি খুঁজতে যাচ্ছি, পেলে তোর কাছে পাঠিয়ে দেবো। এনাস জিশানের সাথে কথা বলতে বলতে আলমারি থেকে বিয়ের যাবতীয় কাপড় চোপড় বের করলো। গাঢ় লাল রঙের শেরওয়ানি, পায়জামা, পাগড়ি, মোবাইল আরও বেশ কিছু জিনিস বিছানার উপর রেখে ওয়াশরুমে গোসল করতে চলে গেল। জিশান রুম থেকে বের হলো অন্য কাজ ঠিকমতো চলছে কিনা তা দেখার জন্য ও এনামকে খুঁজে আনার জন্য। এনাজ গোসল শেষ করে বের হয়ে শেরওয়ানি পরছে। হঠাৎ মনে হলো ওর শেরওয়ানি কেউ ঠিক করে দিচ্ছে। পেছন ঘুরে দেখতে পেল এনাম একটা শুকনো হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ব্যাস, এনাজের রাগ পানি। ভাইয়ের হাসি মাখা মুখটা দেখলে এনাজ রাগ করে থাকতে পারে না। এই তোর আসার সময় হলো, তুই এখনো রেডি না হয়ে কি করছিস? আসলে মানে ভাইয়া। হয়েছে, আর মাথা চুলকাতে হবে না। আমি জানি তুই এতক্ষণ নিতুয়ার সাথে কথা বলেছিস। বিয়ের ভেজালটা চলে গেলেই আমি নিতু আর বাবার সাথে কথা বলে তোদের বিয়েটা সেরে ফেলবো। এখন দয়া করে জলদি রেডি হয়ে আমাকে উদ্ধার কর। ধন্যবাদ ভাইয়া। হয়েছে, আর ভাব নিতে হবে না, ছাড় আমাকে, অলরেডি দেরি হয়ে গেছে। ভাইয়া, আমি একটা জিনিস চিন্তা করেছি। কি? তুমি ভাবির মতো লিপস্টিক পাগলিকে সামলাবে কি করে? না মানে যা উড়নচণ্ডী স্বভাবের, তাই বললাম। মুখে লাগাম দে তুই। বড় ভাবি মায়ের সমান, তাই ওকে মেন করে এসব কথা না বললেই তোর মঙ্গল। তবে তুমি যাই বলো ভাইয়া, ভাবিকে দেখলে আমার বাদশার একটা গান মনে পড়ে যায়। কি গান? এ লড়কি পাগল হ্যায় পাগল হ্যায় পাগল হ্যায়। দাঁড়া ফাজিল, তোর একদিন কি আমার একদিন, পিঠের মধ্যে মারবো কষি একটা। এনাজ হাত উঁচু করে মারতে উদ্যত হলে এনাম দৌড়ে পালালো। এনাজ ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এনাম অবশ্য গানটা খারাপ বলেনি। লিপস্টিক পাগলির পাগলামি ও তার মায়াবী চোখ দুটো দেখেই তো সে তাকে ভালোবেসেছে। অনেক অপেক্ষা করেছে এই দিনের জন্য। অবশেষে আজ তার ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। নিজের ভালোবাসার তুইটাকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলছে। কয়জন এমন ভাগ্যবান আছে যে তার ভালোবাসার তুইটাকে আপন করে পায়? এদিকে যথানিয়মে নোভা ও এনাজের বিয়ে হয়ে গেল। নোভা ভাবতেই পারছে না যাকে নোভা মাত্র এক মাস আগে চিনত না সে আজ ওর স্বামী। গাঢ় লাল রঙের ভারী লেহেঙ্গা পরে বিশাল বড় একটা ঘোমটা টেনে বাসর ঘরে বসে আছে নোভা। বাড়ির জন্য মনটা অনেক আনচান করছে, খুব খারাপ লাগছে। আম্মু আব্বু ইভাকে ছাড়া এখন থাকতে হবে। সবাইকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করেছে। ইভা তো নোভাকে ছাড়তেই চাইছিল না। পটকা মাছকে আজ বিয়ের দিনও মন মতো জ্বালিয়ে এসেছে। আসার আগে বলেও এসেছে, ভাবিস না সাইপ আমার বিয়ে হয়ে গেছে বলে তোকে জ্বালাবো না, বরং আগের থেকে আরো বেশি জ্বালাবো। বাপের বাড়ি ছাড়ছি, পড়াশোনা তো নয়। এক আকাশ বিষণ্ণতা ঘিরে রেখেছে। রুমের চারিদিকে গোলাপের ঘ্রাণে বো মো করছে। ধুর, ভালো লাগে না। ওই ধলাই ইন্দুর আসে না কেন? আমার অনেক ঘুম পাচ্ছে। মোবাইল থাকলে এখন এরকম করে বোরিং সময় পার করতে হতো না। আল্লাহ, হয়তো মশা কেন একটা কয়েলও জ্বালায়নি ওরা। উফ, এনাজ সাহেব যে এত কিপটা আমার জানা ছিল না। মশার বাচ্চা, তোদের আমি ভর্তা বানাবো। নিরীহ অবলা একটা মেয়েকে একা পেয়ে তোরা এমন রক্তের পার্টি দিচ্ছিস, তোদেরও আমি দেখে নিব।
বুঝি নাই মশার সাথে আমার কোন জন্মের শত্রুতা। পুরো রুমে একটা থাকলেও আমাকেই কামড়াবে। আর যদি ধলা ইন্দুর আমার সাথে স্বামীর অধিকার খাটাতে আসে তাহলে মাথা ফাটিয়ে দিব। নোভা বিড়বিড় করে মশার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। ঘোমটাটা টেনে ফেলে দিয়েছে বহু আগে। ভীষণ গরম লাগছে, সাথে অস্বস্তি তো আছেই। শরীরের মধ্যে মনে হচ্ছে লেহেঙ্গার পাথরগুলো চুল কাটছে। বিরক্তিকর লাগছে নোভার। এতক্ষণে নোভা ঘুমিয়ে পান্তাভাত হয়ে যেত, কিন্তু এনাজের কোনো চাচি না মামি নোভাকে বারবার সাবধান করে দিয়েছে ও যেন ঘুমিয়ে না যায়। মশার ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত। নোভার কাছে অপেক্ষা করতে সবচেয়ে বেশি জিদ লাগে। ও কারোর জন্য অপেক্ষা করতে রাজি নয়, কিন্তু অন্যকে অপেক্ষা করাতে ভীষণ পছন্দ করে। বসে বসে রাজ্যের কথা ভেবে ফেলেছে। খট করে দরজা খোলার শব্দে সেদিকে তাকালো নোভা। তাকিয়ে দেখলো মহারাজ এসেছে। নোভা রেগে 2 হাতে লেহেঙ্গা উঁচিয়ে তার দিকে এগিয়ে গেল। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? এত সময় লাগে রুমে আসতে? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আর আপনি এখন এলেন? আপনাকে যদি এরকম ভারী লেহেঙ্গা, সাজ, জুয়েলারি পরিয়ে মশার ঘ্যানঘ্যানির মধ্যে রেখে দিতাম তাহলে বুঝতে পারতেন কেমন লাগছে এতক্ষণ। আমি অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছি, আর উনি এখন এলেন। এনাজ নোভার অনেকটা সামনে এসে স্লো ভয়েসে অদ্ভুত কণ্ঠে বলল, আমার থেকে বেশি অপেক্ষা করেছো সুইটার। আমি তো তোমার জন্য সেই 2 বছর আগের থেকে অপেক্ষা করছি। আমি এই 2টা বছর যে ঠিক কতটা অপেক্ষা করেছি তোমার জন্য তুমি তা কল্পনাও করতে পারবে না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। তোমাকে মনে হয় আমি পাবো না। আমার ক্যারিয়ার দাঁড় করাতে করাতে তোমার বিয়ে হয়ে যাবে। আমি সত্যি অনেক ভয়ে ভয়ে ছিলাম এতদিন। আজ আমার ভয়ের অবসান ঘটলো। কথাগুলো বলে এনাজ নোভাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটা জোরে ধরেছে মনে হচ্ছে নোভার হাড্ডিগুলো সব ভেঙে যাবে। ভীষণ অস্বস্তি লাগছে। একে তো ভারী লেহেঙ্গা, তার উপর জড়িয়ে ধরছে। নোভা আজকে শুটকি মাছ হয়ে যাবে। তাছাড়া এনাজের কথার আগাগোড়া কিছুই বোঝেনি। নোভা কোনো মতে নিঃশ্বাস নিয়ে বলল, ছাড়ুন আমাকে, আমার অনেক অস্বস্তি লাগছে, প্রচুর গরম লাগছে তো। আপনি এভাবে ধরে থাকলে আমি গাল্লা যাবো। এনাজ নোভাকে ছেড়ে দিয়ে বলল, তুমি এখনো এগুলো পরে আছো কেন? জলদি গিয়ে ফ্রেশ হয়ে নাও। নোভা কথা না বাড়িয়ে সুতির 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নোভাকে যখন এনাজ জড়িয়ে ধরেছিল তখন অন্যরকম একটা ভালো লাগা প্লাস অস্বস্তি লাগছিল নোভার। নোভা মুচকি হেসে ওয়াশরুম থেকে বের হয়ে এনাজকে কোথাও পেল না। হঠাৎ রুমের লাইট বন্ধ হয়ে গেল। ডিম লাইট জ্বলে উঠল। সামনে তাকিয়ে দেখে এনাজ এক বক্স লিপস্টিক নিয়ে নোভার সামনে আজও হাঁটু গেড়ে বসে আছে। নোভা তো লিপস্টিক দেখে খুশিতে আত্মহারা। নোভা দৌড়ে গিয়ে লিপস্টিকের বক্সটা নিতে নিলে এনাজ অন্যদিকে সরিয়ে ফেলল। কি হলো এটা? আমি কিন্তু সেদিন উত্তর পাইনি। উত্তর দিলে এই পুরো বক্স লিপস্টিক তোমার। কি উত্তর দিব এখন? তোমার মন যা চাই তাই। দেখুন, আপনি আমার স্বামী। এখন হাজার চেষ্টা করেও এটা আমি অস্বীকার করতে পারবো না। সুতরাং আমি সত্যি কথাই বলবো, আমার একটু সময় লাগবে। তবে হ্যাঁ, তবুও তাড়াতাড়ি আমি আপনাকে ভালোবেসে ফেলবো, কারণ আমার সব ভালোবাসা আমার স্বামীর জন্য তুলে রেখেছি। ততদিন আমাকে আমার উপর ছেড়ে দিন। আমার বিশ্বাস আপনাকে আমি খুব শীঘ্রই মানিয়ে নিতে পারবো। অন্যদিকে ঘুরে কথাগুলো বলে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল নোভা। নোভা ভয়ে এনাজের দিকে তাকায়নি। যদি রেগে গিয়ে সেদিনের মতো ড্রেসিং টেবিলের কাজ ভেঙে ফেলে। চোখ পিটপিট করে তার দিকে তাকাতেই আবছা আলোতে দেখতে পেল এনাজ নোভার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সোজা হয়ে দাঁড়িয়ে নোভার সামনে এলো। সামনে এসে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তার স্পর্শে নোভা পুরো জমে গেছে। নোভার হাতে পুরো লিপস্টিকের বক্সটা দিয়ে বাম হাতের অনামিকায় একটা হার্ট শেপ আংটি পরিয়ে দিল। তোমার এই সহজ সরল স্বীকারোক্তিতে আমি ভীষণ খুশি হয়েছি। আমি কথা দিচ্ছি, তুমি যতদিন পর্যন্ত আমার সাথে মানিয়ে না নিতে পারবে ততদিন তোমার কাছে স্বামীর অধিকার চাইব না। গত 2 বছর অপেক্ষা করতে পেরেছি, এই কয়েকটা দিন আর কি সমস্যা? আপনি তখন থেকে গত 2 বছর কেন বলছেন? আপনার সাথে আমার দেখা হলো মাত্র কিছুদিন ধরে। এনাজ নোভাকে গত 2 বছরের যাবতীয় ঘটনা সংক্ষেপে খুলে বলল। কিভাবে নোভাকে প্রথম দেখেছে, কলেজ ফাঁকি দিয়ে নোভার পিছু নিয়েছে, আরও নানান কথা। ডায়েরির কথাও বাদ যায়নি। তাছাড়া দুজনের নামের সাথে কানেকশন জুড়ে রেখে নোভানাস নামের কথাও বলল। নোভা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নোভাকে কেউ 2 বছর আগে থেকে ভালোবাসত, আর নোভা তা ঘুণাক্ষরেও টের পায়নি। তবে নোভার কাছে এনাজের রাখা নোভানাস নামটা অনেক অনেক পছন্দ হলো। নোভা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে।
তার কথায় নোভার অন্যরকম ভালো লাগা কাজ করছে। নোভা বোধহয় জলদি এনাজকে ভালোবেসে ফেলবে। নোভাকে কোলে করে খাটে বসিয়ে দিল। লিপস্টিক বক্স থেকে লিপস্টিক বের করতে লাগলো। আপনি লিপস্টিক বের করছেন কেন? আমি নিজ হাতে তোমার ঠোঁটে দিয়ে দিব, তাই আমাদের কাছে আসাটা কিন্তু এই লিপস্টিকের কারণেই হয়েছে সুইটার। আপনি তো লিপস্টিক দেওয়া পছন্দ করেন না, আমি যতদূর জানি। আগে করতাম না, এখন করি, তাও আমার লিপস্টিক পাগলির জন্য। এনাজ হাতের লিপস্টিকটা রেখে হুট করে নোভাকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি তোমায় লিপস্টিক পাগলি, প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। আমি যে ভালোবাসার তুইটাকে ছাড়া বাঁচতে পারবো না। নোভা আলতো করে এনাজের পিঠে নোভার হাত রাখলো। এনাজ নোভাকে ছেড়ে পাশে থাকা একটা গোলাপ কানের কাছে গুজে দিল। তারপর লিপস্টিক নিয়ে নোভার ঠোঁটে দিতে লাগলো। নোভা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে। হালকা গ্রে কালারের টি শার্টে তাকিয়ে আজ অপূর্ব লাগছে। হয়তো আগে এতটা কাছ থেকে তাকে দেখা হয়নি বলে এমনটা মনে হচ্ছে। নোভার নিজের উপর আস্থা আছে খুব। দ্রুত তাকে ভালোবেসে নোভার ভালোবাসার তুই হিসেবে গ্রহণ করে নিবে, কারণ তার ব্যক্তিত্ব নোভার অনেক ভালো লেগেছে। নোভা যে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে, এনাজ সেদিকে তার খেয়াল করেনি। তিনি খুব মনোযোগ সহকারে নোভার ঠোঁটে লিপস্টিক লাগাতে ব্যস্ত।